আপনি কেন মেডিকেল সেক্টরে আসছেন? আবরার মারা গেছে, তাদের কি পলিটিক্সের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? এই এক্সট্রোভার্ট ছেলে এটা তো আমার সে টেকনিক্যাল সাইডে পড়াশোনা করতেছে, তার পলিটিক্যাল থিঙ্কিং আছে, তার চিন্তা আছে, চেতনা আছে। আওয়ামী লীগের পতনের পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে ছাত্রলীগ। ইন রিয়েলিটি টিচার সংকট। মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে পরবর্তীতে বিসিএসে গিয়ে ক্যাডার চেঞ্জ করে ফেলছে। আমি এখানে দোষের কিছু দেখি না। অনলি 30,000 হচ্ছে গভর্নমেন্ট ডক্টর। ইউ লাভ দ্য সিম্প্যাথেটিক রাশ। এইটা তো আরেকটা যুদ্ধ। এটা হচ্ছে যে বাংলাদেশে অলমোস্ট 25% মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপ স্ট্যান্ডার্ড। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল স্বাস্থ্য খাতে কি কোনো ইকুলেট করছে, কোনো একজন করছে? না। হেলথ সেক্টরে ইচ্ছা করে পঙ্গু করে রাখছে। আমি নিজেকে যখন প্রশ্ন করছিলাম যে গত 10 বছরে আমাদের মেডিকেল সেক্টরে কি উন্নতি হয়েছে? এটা আসলে আমাদের দেশের উন্নতি না। মানে আমি অ্যাজ এ হোল চিন্তা করছিলাম কি উন্নতি হয়েছে। আমি দেখলাম যে অনেক 20 এর উপরে। লাইক আপনার ফাংশনাল এমআরআই, আপনার জিন এডিটিং, আর্টিফিশিয়াল লিম্ব, বায়োনিক লিম্ব, আর্টিফিশিয়াল ব্লাড এটসেট্রা। তো এই সমস্ত জিনিস যখন আমি চিন্তা করছি, তখন আমার কাছে মনে হলো যে আমরা কি করতেছি? মানে সিরিয়াসলি। কারণ মানে তুমি যখন গোটা বিশ্বের কনটেক্সটে বাংলাদেশকে চিন্তা করতেছো। এক্সাক্টলি। বাংলাদেশকে কারণ আমি যেহেতু এদেশে আছি এবং আমার কোনো ইচ্ছা নাই এদেশ থেকে বাইরের দেশে যাওয়ার। কাজেই আমরা কি করছি বা আমাদের ফিল্ডে আমরা কি করছি? এটা যখন আমি চিন্তা করি তখন আমার প্রশ্ন জাগে যে আমি এই ফিল্ডে কেন আসলাম আসলে মেডিকেল সায়েন্সে? কারণ আমি যে কাজগুলো করছি এখানে গবেষণা বলতে নাই। রিসার্চ ওয়ার্ক করা ভেরি ডিফিকাল্ট কারণ কোনো ল্যাব নাই এবং রিসার্চ ওয়ার্ক করলেও সেটার কোনো রিকগনিশন নাই। আম তো আমি আপনাকে জিজ্ঞাসা করব আসলে যে কারণ আপনি আমার সিনিয়র। আপনিও এই ফিল্ডে নিশ্চয়ই কোনো একটা কারণে আসছেন। আমি আসলে আসছি জিনিসটা এরকম না যে আ আমার ফাদারের মা উনিও মানে ডক্টর। ফ্যামিলির ইনফ্লুয়েন্সে তুমি আসছো না, বিষয়টা এরকম না। তুমি না। নিজে চুজ করে মেডিকেল সায়েন্সে আসছো। এক্সাক্টলি নিজে চুজ আসার করে পরে যা আসছি। দেখছো যে পৃথিবী কোথায় গেছে আর তুমি কোথায় আছো। এক্সাক্টলি অনেক বিশাল একটা পিছায়, গ্যাপ। অনেক এখন তুমি না পিছায়। পারছো ওইখানে যেতে, না পারছো এখান থেকে কিছু একটা করতে। এক্সাক্টলি। একটা তাড়না তোমার মধ্যে রয়ে গেছে। সেজন্য আমার আমার মা সবাইকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে, আ আপনি কেন আসছেন? আপনি কেন মেডিকেল সেক্টরে আসছেন? তার মানে তুমি যদি সবার জীবনের মেডিকেল সায়েন্সে আসার পেছনের গল্প, উঠে আসার গল্প, বর্তমানে কি করতেছে সেটার গল্প যদি শুনতে চাও, তাহলে দেখবা আসলে এমন কিছু এলিমেন্ট এখান থেকে বের হয়ে আসবে, যেই গল্পগুলা তুমি জোড়া দিয়ে পুরা হেলথ সেক্টর সিস্টেমের চেঞ্জের একটা মানে রূপরেখা দাঁড় করাতে পারবা সবার গল্পগুলো নিয়ে। কারণ হয় কি যে তুমি যখন এই গল্পগুলো একজন বলতেছে, সে তার জীবনের এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলতেছে, শিখে কথাগুলো বলতেছে, এবং এই কথাগুলো উঠে নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো তোমার যে প্রশ্নটা, তুমি তো অনেক অ্যাডভান্স, যেহেতু তুমি পরিচয় দিলে তোমার বাবা একজন ডক্টর, এবং আমি জানি যে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তুমি একজন ক্যাডেট, এক্স ক্যাডেট, তার মানে তুমি হাইলি প্রিভিলেজড আমি বলতে পারি। তো আমি আমার মেডিকেল সায়েন্সের গল্প বলার আগে তুমি যদি আমাকে অ্যালাউ করো, তাহলে আমি আমার উঠে আসার গল্পটা একটু বলি। ডেফিনিটলি, যে ডেফিনিটলি। আমি কারণ এইটাই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পোর্টেন্ট। যারা মেডিকেল মাত্র পড়াশোনা শুরু করেছে। কারণ তাদের সামনে অনেক জটিল পথ। ওকে, আমি যদি উঠে আসার গল্পটা বলি, তাহলে আমি আমার মানে কোন জায়গা থেকে উঠে আসছি সেটা তোমার একটা ধারণা দিই। সেটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা জেলা হলেও এটা গাইবান্ধা এবং বগুড়ার মাঝামাঝি একটা থানা, সাগারটা থানা। যখন আমি তোমাকে গাইবান্ধা জেলা থেকে থানায় নিয়ে যাচ্ছি, তখন আমার বেড়ে ওঠার সময়টা আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলাম সাগারটা থানায় এসে। থানা থেকে যখন আমি তোমাকে আমার পোস্ট অফিসে, যেটা বলে না থানার পরে পোস্ট অফিস ঠিকানা লিখতে হয়, পোস্ট অফিসে যখন নিয়ে আসছি, তখন তোমার নর্মাল যোগাযোগ মানে রাস্তাঘাটটাও তোমাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি, লিমিটেড। যখন আমি আমার গ্রামের কথা বলছি কিংবা ইউনিয়নের কথা বলছি, তখন এখানকার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সিজনাল, যে শুকনা মৌসুমে যোগাযোগ ভালো, বর্ষা মৌসুমে যোগাযোগ নাই। সন্ধ্যার পরে কোথাও অ্যাক্সেস নাই। আমার গ্রাম
কিংবা ইউনিয়ন হচ্ছে হলদিয়া, গ্রাম হচ্ছে গোবিন্দপুর। তার মানে যে আমি কিন্তু যা এখনকার জামানায় যা দেখতেছি সেটা থেকে আজ থেকে ২৫ বছর আগে যে অবস্থাটা ছিল, ৩০ বছর আগে সেই অবস্থার সাথে কম্পেয়ার করে বললাম তোমাকে, আমি ওইরকম একটা জায়গা থেকে করে উঠছি। এখানে শিক্ষা, পড়াশোনা এটা অধিকার না। এটা সুযোগ বলতে পারি আমি, যে যতটুকু লিমিটেড অ্যাক্সেস এর মধ্যে যেটুকু সুযোগ পাইছে সেটুকুই। তার মানে আমার পড়াশোনা হচ্ছে যে শুরু হলো গ্রামের একদম প্রাইমারি স্কুল থেকে, সেটা না সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা এমন একটা যে এখন যেমন আজকের দিনে শাহবাগ মোড়ে এই যে এমপিও ভুক্তির জন্য শিক্ষকরা আন্দোলন করতেছে, যে তারা এমন কিছু স্কুল চালাচ্ছে যে এই স্কুল তারা রেজিস্টার্ড না, তারা বেতন পায় না। তো হুম, হুম। ঐরকম একটা প্রাইমারি স্কুল থেকে আমার পড়াশোনা শুরু। এরপরে সেই স্কুলটাও দেখা হলো যেটাতে ভর্তি হই সেটা রেজিস্ট্রি পায় না, সেই স্কুলটা বন্ধ হয়ে যায়। এভাবে ২-৩ বার স্কুল চেঞ্জ করে প্রাইমারি স্কুল শেষ হয়ে গেল। এরপরে তো হাই স্কুল। হাই স্কুল বলতে একটা জুনিয়র হাই স্কুলে ভর্তি হলাম। সেটা হচ্ছে যে নন এমপিও হাই স্কুল। সেটার টিচাররা বেতন পায় না। টিচার বলতে এখানে চাচা, মামা, খা আ ফুফারা হচ্ছে টিচার। সকালবেলা টিচার, বিকালবেলা তারা উম মাঠে কাজ করতেছে, চড়িটুসে, বাজারে কাজ করতেছে। আমরা যারা ছাত্র তারা দিনের বেলা হয়তোবা ছাত্র, বিকালবেলা মাঠে ঘাটে খেতে বাবা-মার, চাচা-চাচীদের সাথে কাজ করতেছি। তো এইভাবে হচ্ছে যে হাই স্কুল লাইফটাও মোটামুটি ক্লাস 8 পর্যন্ত চলে গেলাম। ক্লাস 8 এ যাওয়ার পরে দেখলাম যে আমি যে হাই স্কুলে পড়ি, এই হাই স্কুলটা হচ্ছে রেজিস্টার্ড না। এই কারণে আমরা ওই হাই স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব না। আচ্ছা। ক্লাস 9 এ রেজিস্ট্রি করতে হয় না? তো আমাদের এটা বোর্ড রিকগনাইজড জুনিয়র হাই স্কুল না। তো তার মানে কি? হয় আমাকে পড়াশোনা স্টপ করতে হবে, না হয় অন্য কোথাও যেতে হবে। হুম, হুম। এখন অন্য কোথাও উম যাওয়ার সুযোগটা তো চাইলেই পাওয়া যায় না। তোমাকে আমি তো থানা থেকে অনেক দূরে নিয়ে চলে গেছি। তার মানে প্রিসাইজলি থানা থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় ৬ কিলোমিটার, ৬.৫ কিলোমিটার। যেখানে কমিউনিকেশনটা, যাতায়াত বলতে এটা তো খুবই রিমোট এরিয়া। একই কথা যে বর্ষাকালে আ নেটওয়ার্ক বিচ্ছিন্ন। শীতকালে আ গ্রামের আল ধরে, ধরে তারপরে রাস্তায় এসে তারপরে যাওয়া। তার মানে আবার আমরা যখন থানা সদরের পাইলট হাই স্কুলে ভর্তি হলাম, তখন প্রতিদিন ৬.৫ কিলোমিটারের জার্নি। আ আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি ভেদে এই জার্নিটা কখনো ঘোড়া রাস্তায়, কখনো এদিকে, কখনো নৌকা। তো এটা আরো বাড়তে লাগলো। এভাবে করে আমাদের হাই স্কুলটা মোটামুটি আমরা শেষ করলাম এবং আ মেট্রিক পরীক্ষা দিলাম। একটা ভালো রেজাল্টও হয়ে গেল এবং ওই সময়ে মেট্রিকে একটা বেঞ্চমার্ক ছিল, হয় স্ট্যান্ড করা না হয় স্টার মার্ক পাওয়া। এটা আমরা পাইনি। এটা একটা স্টার মার্ক হ্যাঁ। বলতে একটা ছিল আরকি। তো আমরা 96 এ ওই সময়টাতে আমি স্টার মার্ক পেলাম। তো আমার কাজিন সে রেজাল্ট নিয়ে বারান্দায় দাঁড়ায় থেকে বলল যে, "তুই স্টার পাইছিস।" আমি মিলাতে পারতেছি না যে আ আমার আশা যে ফার্স্ট ডিভিশন পাবো, ২-১ টা সাবজেক্টে লেটার মার্ক পেলে সেটা আমার জন্য অনেক ভালো। কারণ রেজাল্টের সাথে, সাথে লেটার মার্ক কয়টা ওটা মানে বোঝা যেত পরে মার্কশিট আসলে। তো তার মানে স্টার এটা তো আরেক জিনিস। এটা কি? তো সবার আগ্রহ উৎসাহ দেখে বুঝলাম যে না, স্টারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে ওই বেঞ্চ মার্ক ক্রস করলে ৭৫০ মার্ক ক্রস করলে রেজাল্টের সামনে একটা স্টার চিহ্ন দিয়ে রেজাল্টটা চলে আসে। দ্যাটস ফাইন, যে স্টার মার্ক পেয়ে গেলাম। সাডেন এট অল আমি দেখলাম যে এলাকার মধ্যে একটা হিরো, হিরো ফিল চলে আসলো। হুম, হুম। যে আমার পড়াশোনার মোড় বলতে ওখানেই চেঞ্জ হয়ে গেল। আমি এখানে একটু পজ নিয়ে আরেকটু ব্যাকে যদি চলে যাই, তাহলে আমি জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হব? ডাক্তার হব না কি হব? এটা তো আসলে পড়াশোনা যখন তোমার সুযোগ একটা লিমিটেড সুযোগ, তখন তো ওই লাক্সারিয়াস চিন্তা করার কোনো সুযোগ নাই। এবং যে ছেলেটা এই রিমোট এরিয়া থেকে এখনো বেড়ে উঠতেছে, সে তার ওই বয়সে তার এইম ইন লাইফ কি হবে, সেটা সে ফিক্সড করতে পারে না। পারে না, লিটারালি পারে না। সে হয়তোবা কল্পনার নায়ক সেট করে, করে একটা হয়তোবা মনে, মনে কল্পনা করে। কিন্তু সে সেটা যে এক্সপ্রেস করবে, কাউকে বলবে, এই সুযোগটাও সে পায় না। কারো সাথে ইভেন দো তাকে কেউ জিজ্ঞাসা করবে যে, "তুমি বড় হয়ে কি হতে চাও?" এই সুযোগটাই হয়তোবা সে পাচ্ছে না। তো আমি দেখলাম যে গ্রামে হয় একান্ত ব্যক্তিগত আ ইনফো আমি তোমার সাথে শেয়ার করতেছি। গ্রামে হয় যে অনেক সময় প্রচুর মারামারি হয়। বিশেষ করে জমি-জমা নিয়ে প্রচুর গন্ডগোল হয়।
পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে প্রচুর মারামারি হয়। এখন যেমন বিভিন্ন জেলা আছে বিখ্যাত মারামারির হুম, জন্য, হুম। ওই সময়গুলোতে আমাদের উত্তরবঙ্গে মারামারি হতো। তো ঐরকম আমি যখন ক্লাস 7 এর শেষ পরীক্ষা, ক্লাস 8 এ উঠবো শীতকালের লাস্টের দিকে। ওই সময়টাতে একটা মারামারির আমি দর্শক হয়ে মানে আছি দাঁড়ায়, গ্রামে মারামারি চলতেছে, দর্শক হয়ে আছি। তো মানে আপনি সাডেন, দেখছেন মারামারিটা। হ্যাঁ, সাডেন এট অল দেখলাম যে আ প্রতিপক্ষ আমার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দিল। আপনি মানে বাড়িও খাইছেন? হ্যাঁ, একদম ওকে। বাড়ি দিয়ে দিল এবং আমি একটা উঁচু জায়গায় দাঁড়াইছিলাম। তারপরে হঠাৎ করে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি উঠতে পারতেছি না। এবং সাডেন এট অল আমি দেখলাম যে আমার আ ডান পা, ডান হাত প্যারালাইজড। উঠতে এটা পারতেছি না। ক্লাস 8 এ? ক্লাস 7 এর পরীক্ষা শেষ, ক্লাস 8 এ হুম, উঠবো হুম। এরকম একটা টাইমে আরকি। শীতকালের শেষের দিকে, তার মানে জানুয়ারির দিকে হবে। পরীক্ষা শেষ হয়ে গেছে এরকম একটা সময় এটা। তারপরে কি হলো যে অনেক ক্যাজুয়ালিটিস হলো। মারা যায়নি কেউ, বাট অনেক ইনজুরড। তো আমাকেও এই ইনজুরির কাতারে ফেলে আমাকেও নিয়ে যাওয়া হলো থানা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই যাওয়ার জার্নিটা স্মুথ না। চৌকির মধ্যে, চৌকির কোণায় হচ্ছে রশি লাগাইয়া তার মধ্যে লাঠি দিয়ে আমাকে চৌকির মধ্যে শোয়ায়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। হুম। ওখানে গিয়ে ডাক্তার স্ক্রিনিং করলো, করে দেখলো যে এটা এখানে ম্যানেজেবল না। আমাকে পাঠানো হলো আ বিভাগীয় হসপিটালে, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে গিয়ে দেখলাম যে আ ওই সময় এত তো বুঝি নাই। একা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে আমার নিজেকে নিয়ে চিন্তা করতেছি যে কি হলো আমার এটা? শরীরের কোথাও রক্ত বের হয়নি, কিন্তু আমার এক পাশ প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে। প্রচন্ড ভয়, সংকোচ, অসহায়ত্ব সবকিছু মিলে আমার যে কি হইছে এটাও আমি বলতে পারতেছি না। এনিওয়ে তারপরে ওখানকার আ চিকিৎসকরা মনে হয় এটা অ্যাসেস করে বুঝলো যে আমার ওখানে থাকার দরকার নাই। এটা মনে হয় আবার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক করে দিয়ে ওখানে রেখে চিকিৎসা করলেই মনে হয় ভালো হবে। ওই সময় তো কোনো সিটি স্ক্যান, এমআরআই ও নাই। না, এবং মানে আমার এটুকু মনে আছে আমাকে মনে হয় একটা জায়গায় পাঠায় দিয়েছিল, সেই জায়গায় দাঁড় করায় রেখে একটা টেস্ট করা হয়েছিল। এখন আমি হুম, বুঝি যে একটা এক্স-রে করা হয়েছিল। তার মানে ব্রেন ইনজুরির ডায়াগনোসিস এবং পরীক্ষা হচ্ছে একটা এক্স-রে। সে হুম, এক্স-রে করে সিদ্ধান্ত নিল যেহেতু মাথার হাড় ভেঙে যায় নাই, হুম। তার মানে আমার এই প্যারালাইজড এটা এত ইম্পোর্টেন্ট না। এইটার জন্য হসপিটালে ভর্তি রাখার দরকার নেই। ব্যাক টু প্যাভিলিয়ন। ওকে। ওকে, অনেকেই ভর্তি রাখলো, আমাকে ভর্তি রাখলো না। আমি চলে আসলাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ওই অ্যাম্বুলেন্সে। আসার পরে ওখানকার যে ডক্টর, আ আমি আ সে হচ্ছে আমার হিরো। হুম, হুম। সেই ডক্টর আমাকে আইডেন্টিফাই করল যে না, এটা সিরিয়াস প্রবলেম। কিন্তু যেহেতু উম বিভাগীয় হসপিটাল আমাকে নেয় নাই, তার মানে তার সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে উনি আমাকে চিকিৎসা করা শুরু করলেন এবং আস্তে আস্তে আমার এটা ইমপ্রুভ হলো। তো পরে আমি এখন মিলাই যে এটা ট্রানজিয়েন্ট একটা অ্যাটাক ছিল, টড ইসকেমিক চেঞ্জ যেটা বলে আরকি, ওইরকম একটা কিছু ছিল। যেটা ওইদিন couple more days এটা আস্তে আস্তে রিকভার করলো আরকি। কিন্তু ওইটা হয়তোবা হসপিটালে ভর্তি না রেখে বাসায় থাকলেও করত। বাট ওই যে চিকিৎসকটা আমাকে আ একটা বড় হসপিটালে গেলাম, সেখান থেকে আমাকে ব্যাক করে দিল। এখানে আসলাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান অ্যান্ড অনলি ফিজিশিয়ান আ ডাক্তার হানিফ স্যার। উনি হচ্ছেন থানা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ডাক্তার। হুম। তো উনি আমাকে কেয়ার করে আমাকে ভালো করে দিলেন। ৩ দিন আগেই যে ছেলেটা বুঝতেছিল তার লাইফ শেষ, প্যারালাইজড, সারা জীবন তাকে বিছানায় পড়ে থাকতে হবে। ৩ দিন পরে দেখতে সে ভালো হয়ে গেল। তখন মনে হলো যে জীবনে যদি কিছু হতে হয় তাহলে এনার মতো হতে পারলে মনে হয় ভালো হতো। কিন্তু মানুষ না, কিন্তু অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেল ডাক্তার হানিফ হলো আমার হিরো। কিন্তু এই তো স্বপ্ন দেখা, এটা কাউকে বলবো আমি যে জীবনে ডাক্তার হব, হুম, হুম। সেটা কাকে বলবা তুমি? কারণ তুমি এমন একটা জায়গায় আছো যে জায়গায় সন্ধ্যা হলে আ অন্ধকার, সন্ধ্যা হলে বাইরে ভয়ে তুমি যাবা না। আ উম কোনো অ্যাক্সেস নাই কোনো কিছু। তার মানে তোমাকে আ যেটুকু আছে রিসোর্স পড়াশোনাটাই করতে হবে। তো ওই পড়াশোনাটাই শুরু করলাম আরকি। সিরিয়াসলি পড়াশোনাটাই। তো এরপরে তো মেট্রিক পরীক্ষা অনেক ভালো করে ফেললাম। এখানেও গল্প আছে। আ আমরা যেহেতু থানা স্বাস্থ্য মানে থানা সদরের হাই স্কুলে গেলাম গ্রামের একটা স্কুল থেকে। তার মানে ওখানকার ছেলেপেলেরা আমাদেরকে, আমরা এই স্কুল থেকে যারা গেলাম, হুম, হুম। তাদেরকে যে খুব ভালোভাবে ওয়েলকাম করলো তা না। ওয়ান কাইন্ড অফ আ কি বলবো, র‍্যাগিং। কিন্তু কিন্তু সেটাও জবাব দেওয়ার চেষ্টা করলাম যে ওকে দ্যাটস ফাইন, আমি পড়াশোনা করব। আচ্ছা। এটা গেল আমার হাই স্কুল। স্বপ্নটা রয়েই গেল। তারপরে কলেজ কোথায় ভর্তি হব? কারণ
চাইলেই তো আমি আর জেলায় গিয়ে কিংবা বড় একটা কলেজে গিয়ে ভর্তি হতে পারবো না, কারণ ওই কালচারটাই নাই। তার মানে কি, যে একটা ছেলে গ্রাম থেকে যখন শহরে আসতেছে, তাকে একটা সোর্স লাগবে, হুম, যে হুম। সে হয় এক বড় ভাইয়ের কাছে যাবে, না হয় এক আত্মীয়ের কাছে যাবে, না হয় তাকে কেউ একটা কোনো একটা অ্যাকোমোডেশন করবে। এরকম করতে হবে। তো আমরা যে কয়েকটা বন্ধু মোটামুটি ওখানে ভালো রেজাল্ট করলাম, তারা নিয়ত করলাম যে ওকে দ্যাটস ফাইন। আমরা আমাদের এখানকার যে কলেজটা আছে, সাগাটা কলেজ, এই কলেজেই ভর্তি হব, বাট পড়াশোনার জন্য একটু শহরে গিয়ে থাকবো। তো আমরা তখন ওই কলেজে দল বেঁধে ভর্তি হয়ে গেলাম। আ তখন বাই দিস টাইম রেজাল্ট ভালো করার কারণে একটা সার্কেল হয়ে গেল। এই সার্কেলে আমরা ভর্তি হয়ে গেলাম ওখানে। মানে এটা হচ্ছে আপনাদের ইন্টারেস্টিংলি আ ওই বয়সেই একটা কমিউনিটি তৈরি করা। এক্সাক্টলি যখনই রেজাল্টটা হয়ে গেল না ভালো, তখন দেখা গেল যে ওই ভালো রেজাল্টের সাথে আরো যারা মোটামুটি ভালো করতেছিলাম, তখন আমরা একটা গ্রুপ হয়ে গেলাম। তখন আমরা নিয়ত করলাম আমরা সায়েন্সে ভর্তি হব, সায়েন্স নেব হুম, হুম। ইন্টারমিডিয়েটে। এবং আ যেহেতু ভালো কলেজ যেতে পারতেছি না, দরকার নেই। কিন্তু আমরা পড়াশোনার জন্য শহরে গিয়ে থাকবো। ভেরি ইন্টারেস্টিংলি আমরা যে কলেজে ভর্তি হলাম, ওই কলেজে সায়েন্সের কোনো টিচার নেই। আচ্ছা। ওকে, দ্যাটস ফাইন। কিন্তু আমাদের তো কলেজে ভর্তি হতে হবে। ভর্তি সায়েন্স হলাম। সাবজেক্টটা আছে কিন্তু হ্যাঁ, টিচার নাই। সাবজেক্ট আছে, টিচার নেই। ওকে, টিচার নেই। তার মানে ওকে। আমাদেরকে ইনএভিটেবলি হয় সায়েন্স বাদ দিতে হতো, হুম। না সায়েন্সে ভর্তি হয়ে শহরে গিয়ে থাকতে হতো আরকি। তো আমরা তখন বগুড়ায়, যেহেতু আমাদের বাড়ি সাগাটা থানাটা বগুড়ার পাশাপাশি আরকি। আমরা তখন বগুড়ায় গিয়ে মেসে থাকতাম। ইন্টারেস্টিং জার্নি। বগুড়া থেকে আবার ওই সাগাটা থেকে সোনাতলায় যেতাম। সোনাতলায় প্রায় আ ১৫-১৬ কিলোমিটারেরও বেশি। এই রাস্তাটা হচ্ছে যে বর্ষার সময়ে ভাঙ্গা, কয়েকটা নদী পার হয়ে, নৌকা পার হয়ে মানে অনেক কষ্ট করে যেতাম সোনাতলা। ওখান থেকে ট্রেনে করে যাইতাম বগুড়ায়। এবং ট্রেনে যখন এখন মনে পড়ে, ট্রেনে আমরা অমনি টিকিট কাটতাম না। হুম, ছাত্রদের জন্য হুম। ট্রেন ফ্রি। ওকে, দ্যাটস ফাইন। ওখানে গিয়ে আমরা ওইভাবে পড়াশোনা করতাম। যে ১ মাস করে থাকতাম। আ তখন ওইভাবে চুক্তিভিত্তিক টিচাররা পড়াতো তখন। যে সাবজেক্ট শেষ করে দিবে। যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ৪ টা সাবজেক্টের ৮ টা পেপার। ৮ টা পেপার ৩ মাস, ৩ মাস করে এইভাবে একসাথে পড়াশোনা করতাম। দেখা গেল যে আ আমরা যেহেতু গ্রাম থেকে গেছি, কলেজ যেতে হচ্ছে না। তার মানে আ কলেজে এসে হাজিরা দিতাম এখানে, যে কয়দিন গ্রামে থাকতাম। আর বাকি সময়টা শহরে থেকে সমানে টিউশন করতাম। করে ওই অনেকগুলা পড়া নিয়ে আসতাম। নিয়ে এসে এই পড়াগুলো আবার পড়তাম। তার মানে এইভাবে খুবই ভাইব্রেন্টলি আমরা পড়াশোনাটা করলাম এবং এই সার্কেলটা খুব ভালো ছিল আরকি। এরপরে ইন্টারমিডিয়েটেও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হলো। যদিও আমি আমার বন্ধুদের চেয়ে একটু খারাপ করলাম আরকি। তবুও একটা ভালো রেজাল্ট হলো। এরপরে মিশন হলো যে ওই যে গুপ্ত একটা সুপ্ত একটা মিশন ছিল, যেটা কখনো এক্সপ্রেস করা হয় নাই। আ ডাক্তার হওয়ার মিশন। তখন তো কোচিং করতে হবে। বাই দিস টাইম আমার বড় ভাই হচ্ছে যে রংপুরে আমার ইমিডিয়েট যে বড় ভাই ২ বছর সিনিয়র, সে ততক্ষণে বের হয়ে গেছে। ও কমার্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ে নাই ও। ও রংপুর সিটি কলেজে গিয়ে ভর্তি হয়ে গেছিল আগেই। তো ভাইয়াকে ধরে আরো ২-৪ জন মিলে আমরা চলে গেলাম ওখানে মেডিকেল অ্যাডমিশন কোচিং করার জন্য। রংপুরে। রংপুরে চলে গেলাম। ওকে। কোচিং এ আ খুব ওই যে সময় কি কোচিং ছিল? আ রংপুরে শুধু তাই না, মানে গোটা উত্তরবঙ্গে আমাদের ওইদিকে তখন কোচিং বলতে রেটিনা কোচিং এর নাম। ও তখনও রেটিনা ছিল? তখনও রেটিনা ছিল। ওকে, তখনও রেটিনা। ওকে। আ তো তখন রেটিনা কোচিং এ ভর্তি হয়ে গেলাম। তারপরে আ কোচিং এ মোটামুটি ভালোই করতেছিলাম। যত দিন যাচ্ছিল ততই ভালো করতেছিলাম। উম পরীক্ষার সময় অ্যাডমিশন টেস্টের সময় একটা মহা বিপত্তি হলো। বিপত্তিটা হলো যে আমার চিকেন পক্স হলো। ওকে। এবং চিকেন পক্স এর একটা সময় পিক হয় না? হুম, পিক মানে তোমার কিন্তু তখন ব্লিস্টার গুলো দেখা যায় শরীরে। হুম, হুম, তো এখন মানে জীবন বাঁচাবো না পরীক্ষা দেব? নাকি আমি যে পরীক্ষা দেব আমাকে অ্যালাও করবে কে পরীক্ষা হলে? হুম। অ্যালাও তো করবে না। তো দোয়া করতে দেখলাম যে আমার ব্লিস্টার গুলো একটু কমে গেল। বাই দিস টাইম পরীক্ষার আগে বাসায় আসতে হলো, বাড়িতে আসতে হলো। এসে প্রায় অনেকদিনই লেগে গেল। এর সময় পরীক্ষা আসলো। এবং সারাদিন শুধু চিন্তা করতাম আর কান্না করতাম যাতে পরীক্ষার সময় অন্তত এই মুখের দাগগুলো বেশি না দেখা যায়। পরীক্ষার হলে যাতে যাওয়ার সময় ওখান থেকে আর ফেরত না দেয়। এনিওয়ে তারপরে এই অবস্থায় পরীক্ষা দিলাম, কিন্তু আশানুরূপ রেজাল্ট হলো না। চান্স পেলাম না। তো চান্স পেলাম না, তখন কি করা? ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া শুরু করলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। আ এদিকে কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহ, এখানে চান্স পেয়ে গেলাম। কিন্তু ওই সময়ে কিন্তু ওই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ২ বার দেয়া যেত না? হুম, হুম। যে একবার পরের বার দেয়া যেত। তো আমি এখানে একটা ক্যালকুলেটিভ রিস্ক নিলাম যে ঠিক আছে, ইউনিভার্সিটিতে চান্স যেহেতু পেয়ে গেছি,
আবার পড়াশোনা করলে আবার চান্স পাবো। বাট আমি আরেকবার মেডিকেলের জন্য ট্রাই করব। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব না। ভর্তি হননি। আমার সব বন্ধুরা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল। হুম, হুম। তারাও হয়তোবা সেকেন্ড টাইম ট্রাই করলো, বাট ওই ডেসপারেটনেস টা তারা শো করলো না। কিন্তু আমার ওই যে ডেসপারেট, আমার যে আ ডাক্তার হানিফ আমার এঞ্জেল ডাক্তার হতে হবে। হুম, আ ফ্যামিলি চাচ্ছিল খুব মনে প্রাণে। ততক্ষণে বাই দিস টাইম ফ্যামিলির তো এক্সপেকটেশন বেড়ে গেছে। যে ছেলেটা মেট্রিকে ভালো করলো, ইন্টারমিডিয়েটে ভালো করলো, কোচিং এ ভালো করতেছিল। আ ডাক্তার হতে হবে। তার মানে তখন শুধু এই চাওয়াটা আমার না। আমার চাওয়ার উপরে বরং সবার এক্সপেকটেশনটা আ এত স্কাই হাই হয়ে গেল যে আমাকে এটা করতেই হবে। তো এই ওকে। চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম। নিয়ে ফেলে তখন মেডিকেলের আবার রাজশাহীতে কোচিং করলাম। করে এবার আর আ নিরাশ হলাম না আরকি। চান্স পেয়ে গেলাম মেডিকেলে। এবং এটা কোন যখন মেডিকেলে? আ আমি শুরুতে রংপুর মেডিকেল কলেজে চান্স পেলাম। কিন্তু ওই যে এখন মাইগ্রেশন এর সুযোগ থাকতো। হুম, হুম। আ ভর্তি হয়ে মাইগ্রেশন ফর্ম ফিল আপ করে দিয়ে আসলাম। তারপরে আমি রাজশাহী মেডিকেল কলেজে চলে গেলাম আরকি। এবং এখানে ছোট্ট ২ টা ইনফরমেশন তোমাকে শেয়ার করি। ওই যে রিমোট এরিয়া বললাম না? আমি যে মেডিকেলে চান্স পাইছি, এটা শুনতে পেলাম ২ দিন পরে। আচ্ছা। তখন তো ফোন ছিল না। না। হুম। ২ দিন পরে আমার ওই যে বড় ভাই সে তখন গাইবান্ধা থাকে। গাইবান্ধায় পেপারে ২ দিন পরে পেপারে সে উদ্ধার করলো যে রেজাল্ট হয়ে গেছে। তখন একটা জনকণ্ঠ পত্রিকা তখন খুব চলে। ওই জনকণ্ঠ পত্রিকার মধ্যে রেজাল্টটা পাইছে সে। সে রেজাল্ট নিয়ে সাইকেল চালায়া গাইবান্ধা থেকে ৩০ কিলো সাইকেল চালায়া বাড়িতে চলে আসছে খুশিতে যে আমি মেডিকেলে চান্স পাইছি। ওকে। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে মেডিকেলে চান্স পাইছি। এই ভর্তি কবে শুরু হবে এইটা এখন জানবো কেমনে? হুম, হুম। পেপারে তো লেখা নেই কবেতে ভর্তি শুরু হবে। তো ওই যে কোচিং সেন্টার রাজশাহী করছি, তো আমি ওই বাড়ি থেকে সোনাতলা আমার ১৫ কিলোমিটারের মতো সোনাতলায় গেলাম। গিয়ে এই টেলিফোন করলাম। তো টেলিফোনের আমাদের ওইখানকার এক্সচেঞ্জ ছিল সোনাতলা থেকে ফোন চলে যায় রংপুর। রংপুর থেকে ফোন চলে যায় রাজশাহীতে। রাজশাহী থেকে ফোন চলে যায় হচ্ছে কোচিং সেন্টারে। এই ৪ টা ঘাট ঘুরে ফোন হ্যালো, হ্যালো করতেই দেখা গেল আমি ৳১০০ নিয়ে গেছিলাম, ৳৭০ খরচ হয়ে গেছে। কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয় নাই। আচ্ছা। তো তারপরে অনেক পর্যায়ে উদ্ধার করলাম যে না ভর্তির ডেটটা পাওয়া গেল। তারপরে বাসায় আসলাম। ভর্তি হলাম। তারপর রাজশাহী মেডিকেল কলেজ। এবং এই ভর্তি এবং এই জার্নিটা এরপর থেকে আমার জীবনের জার্নি পুরা চেঞ্জ। আচ্ছা, এখানে আ আপনি কারণ রাজশাহী মেডিকেল কলেজ সম্পর্কে আমাদের আ মানে আমাদের এইজের অনেক ধরনের ধারণা আছে। ধারণা মানে অনেক ধরনের মিথ আছে আরকি। যে এখানে অনেক মারামারি হয়, এখানে অনেক ঝামেলা হয়। তো যাই হোক, এই যে মেডিকেল কলেজের ভিতরে মূল কথা হচ্ছে পলিটিক্স। এখানে কারণ আমি যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে গেলাম, আ আ আমি এবং আমার ফ্রেন্ড উই আর ভেরি ক্লোজ। আ ওর নাম ফরহাদ। তো আমরা যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে গেলাম, আমাদের ছিল যে আমরা একই রুমে থাকবো। আমরা একই সাথে সবসময় চলাফেরা করব। আমরা একই ক্যাট কলেজ থেকে। তো আ যাওয়ার পরে ফার্স্ট এই বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে হল পলিটিক্স চলে। তার মানে সিটে থাকতে গেলে অবশ্যই আমাকে কোনো একটা কোন একটা পার্টির রাজনৈতিক আন্ডারে দলের আমাকে আন্ডারে থাকতে থাকতে হবে। হবে। তাহলে ফার্স্ট এ পার্টি বেছে নিলাম। ওকে। তারপরে হচ্ছে এখানে একটা গ্রুপের আন্ডারে থাকতে হবে। আ আমাদের সময় যে পলিটিক্যাল পার্টি ছিল তার ভিতরে যেকোনো একটা গ্রুপ। এখন গ্রুপ আমি কাকে বেছে নেব ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আমি কাউকে তো কোন চিনি না। গ্রুপ স্ট্রং, কার সাথে থাকলে আমার বিপদ হবে এক্সাক্টলি। না, কার সাথে থাকলে সুবিধা পাবো না? তো যে বড় ভাইরা আ এসে আমাদের সাথে সুন্দর করে কথা বলত, আমরা সেই বড় ভাইদের গ্রুপে চলে গেলাম। এখানে আবার ওই যে ফিশিং এর ব্যাপার আছে, বড়শি ফেলার ব্যাপার আছে। ওকে। মুরগি ধরা না? মুরগি ধরা, এক্সাক্টলি, এক্সাক্টলি। তো আ এই আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি পলিটিক্যাল আমি ইনভলভড ছিলাম ডেফিনিটলি, এবং সেটার ফলও আমাকে পেতে হয়েছে ডেফিনিটলি একটা সময়ে গিয়ে। আ এবং আমি মেডিকেল কলেজে যে পলিটিক্সের যে ছবিটা আমি দেখেছি আমার লাইফে, কারণ আ আমার মনে পড়ে যে ছবিগুলো হরিবল ছিল। কারণ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরই যেখানে আমার চিন্তা করা উচিত যে হোয়াট ইজ মেডিকেল সায়েন্স? বিকজ দিস ইজ এ সায়েন্স অফ, আমি যদি ইবনে সিনার কথায় বলি যে দিস ইজ এ সায়েন্স অফ নট অনলি বডি, দিস ইজ এ সায়েন্স অফ সোল। সো এই সায়েন্টিফিক থট কিন্তু
অনেক উপরের লেভেলের, মানে আপনি আধ্যাত্মিক লেভেলে চলে যাচ্ছেন। এটা নরমাল একটা জিনিস না। নরমাল একটা জিনিস। খালি মুখস্থ করে গেলাম আর পরীক্ষা দিয়ে আসলাম, ব্যাপারটা কিন্তু তা না। এগুলো আমি তখন বুঝি নাই। কারণ ওই যে পলিটিক্স। আ আপনার রাজশাহী মেডিকেল কলেজে হোয়াট ইস ইউর এক্সপেরিয়েন্স আপনার সময় পলিটিক্স এর? না দেখো যে তুমি যে কথাগুলো বললা, এই কথাগুলোর মধ্যে কিন্তু প্রমিজিং কথাবার্তা খুব বেশি নাই। না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার লাইফ। একজন ছাত্র যখন ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, তখন তার বয়সটা কত? ১৯ বছর। হুম, ১৯ বছর বয়স। তার মানে ১৯ বছর বয়সে গিয়ে সে এমন একটা জায়গায় পড়তেছে, মানে জায়গায় গিয়ে সে ঢুকতেছে, যে জায়গাটার সম্পর্কে সে সারা জীবন স্বপ্ন দেখে আসছে যে জায়গাটা এরকম, 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 এরকম হবে। গিয়ে সে দেখতেছে, ওহ মাই গড! আমি কোথায় এসে পড়লাম এটা? তাই না? এক্সাক্টলি। তার মানে এই যে এই ফেইলিউরটা কাদের? ফেইলিউরটা হচ্ছে যে যারা এসব পরিচালনা করে তাদের। ফরগেট অ্যাবাউট দিস। তুমি এখন আসো যে আমার সময় আমি কি দেখলাম? আমি ২০০০ সালে মেডিকেলে ভর্তি হলাম এবং আমাদের ব্যাচটাকে বলা হতো মিলেনিয়াম ব্যাচ ২০০০ সালে। হুম, হুম। তো ২০০০ সালে ভর্তি হওয়ার পর যখন দেখলাম তখন তো আ আওয়ামী লীগের ১ম টেনুর পাওয়ারে, তাই না? ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হুম, হুম। তারা। তার মানে আওয়ামী লীগের তখন 4th ইয়ার চলে এরকম একটা টাইম আরকি পাওয়ারে আছে। তো যে কথাটা বললাম রাজশাহী তো মানেই পলিটিক্যালি খুব ভাইব্রেন্ট একটা জায়গা। আ তো হ্যাঁ, দ্যাটস ফাইন। ওখানে গিয়ে তোমার মতো এক অবস্থা যে ১৮-১৯ বছর বয়স, গ্রাম থেকে চলে গেছে একটা ছেলে। যদিও একটু অভিজ্ঞতা ছিল ম্যাচে থাকার আ ইন্টারমিডিয়েট সময়ে। তো ওখানে গিয়ে যেটা আশা করি যে কেউ আমার হাত ধরে উপকার না করে ক্ষতি তো করবে না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে প্রতিটা স্টেপ তোমাকে গুনিয়ে, গুনে ফেলতে হচ্ছে। প্রতিটা স্টেপ তোমাকে গুনে, গুনে ফেলতে হচ্ছে। আ প্রতিটা মুভমেন্ট তোমাকে কেউ না কেউ অবজার্ভ করতেছে। প্রতিটা আ মানে বাঁকে, বাঁকে তোমাকে ডিরেক্ট করার তুমি কোন ডিরেকশনে যাবা সেটাকে একটা প্রচ্ছন্ন কিংবা আ কি বলবো যে অ্যাক্টিভ ইন্টারফেয়ার চলে আসতেছে। তার মানে তুমি আর ওখানে তুমি নাই। তোমার ড্রিমটা নাই। তোমার থিংকিং প্রসেস তোমার আর নাই। সবকিছুর মধ্যে এখানে প্রচুর এক্সটার্নাল জিনিস এলিমেন্ট আসতেছে। যেটা তোমার আসল কাজের সাথে কোনো ক্রমেই সামঞ্জস্য না। তোমার যেটা এইম, তোমার যেটা ড্রিম, তোমার যেটা এক্টিভিটিস হওয়া উচিত সেটা হচ্ছে না। এটা সব ক্যাম্পাসে যেরকম আমাদের ক্যাম্পাসেও ওরকম ছিল। তবে ওখানটাতে যেহেতু আওয়ামী লীগের লাস্টের দিকে চলে আসছিল, তখন নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ তখন মোটামুটি আ হলগুলাতে তাদের একটা আধিপত্য। তো রাজশাহীতে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। সেটা হচ্ছে যে রাজশাহীর ওই রিজিয়নটা মানে একটু তো মানে আ ক্যাটেগরিক্যালি শিবির কিংবা ডানপন্থী পলিটিক্সের একটু আ প্রভাবটা বেশি ওই সময় পর্যন্ত টিল নাও যখন আমরা গেছি। তো তখন ওখানে আমাদের ছেলেদের হল ছিল ২ টা। একটা ছিল আ শহীদ নুরুন্নবী আ হল যেটা ছিল মেইন হোস্টেল নামে পরিচিত। আরেকটা ছিল শহীদ পিঙ্কু হল যেটা পিঙ্কু হোস্টেল নামে পরিচিত ২ টা। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা সিটের কথা বললা, মেডিকেল কলেজে একটা ড্রামাটিক শিফট হয়ে গেছে না যে মেয়েরা মেডিকেলে চান্স পাওয়া বেশি। হুম, হুম, হুম। আমাদের ইয়ারে দেখলাম আমরা যে অলমোস্ট 65% হচ্ছে মেয়ে। তো এরকম কয়েক বছর ধরে দেখা গেল যে মেয়েদের চান্স পাওয়ার হার বেশি হওয়ার কারণে ছেলেদের হলে আর সিট সংকট নাই। তার মানে সিটটা এভেইলেবল আছে। হুম, সিট যেহেতু এভেইলেবল আছে তার মানে তুমি সিট একটা পেয়ে যাবা। তোমাকে আ মানে এটার জন্য যে পলিটিক্স করতে হবে নট নেসেসারি। তার মানে সিট একটা পেয়ে গেলাম। তো আমরা যেহেতু ওই আ কোচিং-টোচিং করতাম তখন বড় ভাইয়েরা দেখতাম যে ওই মেইন হোস্টেলকে প্রিফার করত। ভাইয়াদের সাথে গিয়ে মেইন হোস্টেলে উঠে পড়লাম আরকি। এবং ওই হোস্টেলটাতে দেখতাম যে ফরেন ব্লক আছে, তাবলিগদের কিছু ব্লক আছে। হুম। ছাত্র ইউনিয়ন যারা করে বামপন্থী, লেফটিস্ট তাদের কিছু আছে, রাইটিস্ট তাদের কিছু আছে। মানে মিক্স একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আর অন্য যে আরেকটা হল ছিল, সেই হলটা সাধারণত দেখলাম যে আ ওই সময়ে যারা সরকার দলীয় তাদের দখলেই তাদেরই বেশি। তবে ওই যে এট দ্য এন্ড অফ দ্য ডে বহিরাগত থাকতো অনেক। কারণ সিট তো অনেক বেশি। কিংবা যারা ডাক্তার হয়ে বের হয়ে গেছে চলে যাওয়ার কথা, বাট তারাও থাকতেছে হলে। কিংবা ওই হোস্টেলের একটা ব্লক ছিল যেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ডক্টররাও এসে ওখানে থাকতো আরকি। আ তো তাদের একটা ইমপ্যাক্ট তো পড়তই। তাদের একটা ইমপ্যাক্ট তো পড়তই। এট দ্য এন্ড অফ দ্য ডে ওখানে কেউ বাধ্য হতাম না পলিটিক্স করতে। কারণ যেহেতু আমাকে সিটটা ওই শর্ত দিয়ে নিতে হয় নাই।
আবার বাধ্যও করতো না। তবে ক্যাম্পাসের যা দেখছি পলিটিক্স, বিশেষ করে সরকারি দল যখন ক্ষমতায় ছিল, যারা আওয়ামী লীগ, ছাত্রলীগের, সেইটা মোটেই সুখকর ছিল না। যে বন্ধুরা আমার সাথে ভর্তি হলো, একসাথে ক্লাস শুরু করলাম, ৩ মাস ৬ মাস যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে তারা একটা ক্লাসের, আমরা আরেকটা ক্লাসের, একটা ব্যারিয়ার। দে আর পলিটিশিয়ান, ওয়ার দ্য নরমাল, যেটাকে বলে বাংলায় সাধারণ ছাত্রছাত্রী। এই যে আমজনতা। একটা অসাধারণ ছাত্র গ্রুপ হয়ে গেল, পলিটিক্যালি অ্যাক্টিভেটেড, আর একটা সাধারণ অসাধারণ মানে সাধারণ ছাত্রদের একটা গ্রুপ হয়ে গেল। তখন দেখতাম যে তুমি বাধ্য না, মানে তুমি ওদের কথা শুনতে, ওদের ডিরেকশন, ওদের গাইডেন্স সব শুনতে তুমি বাধ্য, শুনতেই হবে, হোয়াট এভার দ্য পলিটিক্যাল ভিউজ দে বিলংস, সেটা তোমাকে সেটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তোমাকে ক্যাম্পাসে থাকতে হলে, সার্ভাইভ করতে হবে, চলতে হলে। খুব বেশি দিন যে এই অবস্থাটা থাকলো তা না। 2001 সালে তো নির্বাচন হলো, হয়ে একদিনের মধ্যে পুরা সিচুয়েশন চেঞ্জ, পুরো আপসাইড ডাউন। এই 1-1.5 বছরের মধ্যে তুমি কিন্তু অতটা ম্যাচুর হও নাই যে এই যে একটা শক, এটা অ্যাবজর্ব করার জন্য। যারা তোমার সাথে বসতো, তোমার বেঞ্চে বসতো, হল শেয়ার করতো, লেকচার গ্যালারি শেয়ার করতো, আইটেম শেয়ার করতো মেডিকেল কলেজে, তারাই দেখলাম যে সাডেন অ্যাট ওয়াল ডাউন হয়ে গেল। আর যারা একটু নির্যাতিত ছিল তারা আপ হয়ে গেল। ভেরি প্যাথেটিক থিংস। আজকে আবরার মারা গেছেন, শহীদ হোসেন, এই কারণে দেশে এত আলোচিত। কিন্তু হাজারে হাজারে লাখে লাখে আবরাররা এই ক্ষমতার পালা বদলে নির্যাতিত হয়। তুমি যে একটু বললা যে পলিটিক্স করার কারণে কিংবা পলিটিক্যাল সিটে থাকার কারণে তোমারও অনেক ঘাত প্রতিঘাত সয়ে আগাতে হচ্ছে না? ডেফিনেটলি। তো এই চিত্রগুলো দেখলাম যে যারা ইমিডিয়েট ফার্স্ট সরকারি দল ছিল, তাদেরকে আবার সরকারি দলে নিয়ে আসার জন্য তাদের একটা স্টেম রোলের মধ্য দিয়ে পার করতে হতো, হলে হলে রাত্রে টর্চারের মধ্য দিয়ে। আমরা বলবো যে তাদের কনভার্ট করা হতো। আর যেটা কনভার্টেবল না, তারা হল থেকে এবং ক্যাম্পাস থেকে তারা বাইরে থাকা শুরু করলো, এবং তারা পরবর্তীতে সময়ের সাথে সাথে নেগোশিয়েট করে বাইরেই থাকতো, আবার আস্তে আস্তে ক্লাস ক্লাস করে করে তাদের মেডিকেল ক্যারিয়ারটা শেষ করলো। তো তাহলে এই এই যে অবস্থাটা, এই অবস্থা পরিবর্তন আসলে হয়নি, এবং এটা খুবই প্যাথেটিক। এবং এটা চর্চার জন্য তুমি কাকে দায়ী করবা? আমরা মনে হয় এটা নিয়ে আলোচনা করলে আমরা মনে হয় বেশ কিছু ফাইন্ডিংস বের করে নিয়ে আসতে পারবো জীবনের এই বয়সে এসে, যে কেন এটা। এক্স্যাক্টলি। তুমি বলো, তোমার কি মনে না, হয়? আমার এখানে প্রশ্ন হচ্ছে যে, মনে করেন যে যে সমস্ত জায়গা টেকনিক্যাল এরিয়া, লাইক মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সায়েন্স, অথবা আম বিশেষ করে এই এরিয়াগুলোতে যেখানে মানুষজন আ জ্ঞান চর্চা তো ঠিক আছে, বাট তাদেরকে একটা ডিফারেন্ট টাইপ প্ল্যানিং করতে হয়। আ যে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে বা যে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, যে মনে করেন যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য পলিটিক্যালি ইনভলভ থাকার দরকার আছে। কারণ তাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ পলিটিক্স। তার ব্রেইনটাকে ওভাবে পরিপক্ক হইতে হবে। কিন্তু যারা টেকনিক্যাল আ সাইডে পড়াশোনা করছে, তাদের কি পলিটিক্সের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? এখন একটা জিনিস দেখেন যে আমরা এই ২০২৫ সালে এসে সব দিক থেকে, মানে টেকনোলজির দিক থেকে এতটাই পিছায়ে, আ আম আমাদের মানে ফেসবুকে কেউ বলছে যে আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম, আ আ মনে করেন যে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছেলে, আ আ সে বানাচ্ছে আম হচ্ছে আম একটা রিক্সা, আর হচ্ছে আর্মি বানাচ্ছে ফার্নিচার, এই টাইপের কথাবার্তা আসছে। দ্যাট মিনস কোন কিছুর ভিতরে কোন মিল নাই। যার যা খুশি তাই করছে। তাহলে আ আমার আমার কথা হচ্ছে যে এই টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলোতে পলিটিক্স এর আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? যেখানে আপনি দেখেন যে আপনার লাইফে, আমার লাইফে
আমরা দেখলাম যে এই পলিটিক্যাল সিচুয়েশনগুলা আমাদের হোল লাইফ প্যাটার্নকে চেঞ্জ করে দিছে। ডেফিনিটলি আপনার লাইফ প্যাটার্নকে চেঞ্জ করছে। আমার লাইফ প্যাটার্ন আমার থট প্রসেসকে চেঞ্জ করছে। ইজ ইট রিয়েলি নেসেসারি আমাদের প্রফেশনাল লাইফের জন্য? ওকে। লিডার লিডার হচ্ছে বাই বর্ন হয়, নেতৃত্বের গুণ এটা বাই বর্ন হয়। তুমি এখানে পলিটিক্স নিষিদ্ধ করেও ওই লিডারশিপকে তুমি বন্ধ করতে পারবে না, আবার পলিটিক্সকে ওপেন করে দিয়ে ডার্টি পলিটিক্স চালু করেও কাউকে ধরে নিয়ে এসে লিডার বানাতে পারবে না। কিন্তু আমাদের ভেরি আনফর্চুনেটলি এই চর্চাটা চলে আসছে থ্রু দ্য প্র্যাকটিসিং অফ পলিটিক্স। তার মানে আমি পলিটিক্স বন্ধ করার পক্ষে না। আমি কি চাই? আমি চাই যে নেতা হবে, লিডার হবে, সে একটা প্রসেসের মধ্য দিয়ে আসুক। যে প্রসেসটা ইচ অ্যান্ড এভরি ডে সে তার পাশে যে ফ্রেন্ড পড়তে বসছে তাকে সে বুঝায় দেবে যে আই হ্যাভ দ্য কোয়ালিটি, ইউ ক্যান রেসপেক্ট মি অ্যাজ এ লিডার, কারণ আমার এই আইডিয়াটা আছে, আমি তোমার সে লিডারশিপ কোয়ালিটিতে একটু বেশি। তার মানে কি, যে আমার ক্লাসের ক্যাপ্টেন হবে ক্রিকেট টিমের, ফুটবল টিমের, তার মানে সে তাকে ভালো খেলতে হবে। কিন্তু এখানে যদি আমি পলিটিক্স ঢুকায় দিই তাহলে কিন্তু ওই টিমের ক্যাপ্টেন হয়ে যাবে, ক্লাস ক্যাপ্টেন হয়ে যাবে একদম পলিটিক্যাল ছেলে। এবং আমি নোয়িংলি ওর আননোয়িংলি, উইলিংলি ওর আনউইলিংলি আমি তার লিডারশিপ মানতে বাধ্য হচ্ছি। তার মানে এটা বন্ধ করতে হবে ক্যাম্পাস থেকে। এটা বন্ধ করার একমাত্র উপায়, যেহেতু এখন পর্যন্ত পৃথিবীতে ল অ্যান্ড অর্ডার কিংবা মানুষের বুদ্ধিভিত্তিক বিকাশ কিংবা পলিসির জন্য গণতন্ত্র হচ্ছে তো এখন পর্যন্ত প্রুভেন না যে মন্দের ভালো গণতন্ত্র। তার মানে তোমাকে গণতন্ত্র প্রতিটা সেক্টরে তুমি গণতন্ত্র দিতে হবে। তার মানে তুমি ছাত্র সংসদ নির্বাচন দাও, ছাত্র সংসদ নির্বাচন দাও এবং একটা ফেয়ার ইলেকশন দাও, যে টিচার এবং ওই অথরিটি এবং বডির দায়িত্ব হবে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে। এবং এটা তোমার একাডেমিক ইয়ার যেমন আছে, নির্বাচনটা হবে এরকম একাডেমিক, প্রতি 1 বছর পর পর অমুক দিনে পরীক্ষার গ্যাপে অমুক সময়ে এই নির্বাচনটা হবে। তখন যে লিডার হওয়ার কোয়ালিটি আছে ও নিজেকে প্রদর্শন করবে, ও নিজেকে রিভিল্ড করবে, ও নিজেকে এক্সপোজ করবে। মানে এই ছাত্র অবস্থাতে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস লিডার? এই লিডারগুলাই একটা সময় গিয়ে যখন সে প্রফেশনাল লাইফে চলে আসবে তখন সে তার ক্ষেত্রে সে অবদানটা রাখতে পারবে। কিন্তু এখন যেটা কি হচ্ছে, মানে এটা গেল যে তুমি বন্ধ করবা না, বন্ধ করলে কখন এটা বন্ধ থাকে না, রাদার ল্যাটারাল একটা রাস্তা তৈরি করে ফেলে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। বলি না যে ছেলেটা এক্সট্রোভার্ট, ছেলেটা ইন্ট্রোভার্ট। যে ইন্ট্রোভার্ট তাকে তুমি পিটাইয়া মেরেও এক্সট্রোভার্ট করতে পারবে না। যে এক্সট্রোভার্ট তারা তুমি জোর করে ইন্ট্রোভার্ট করে বন্ধ করতে গেলেও বাস্ট হয়ে বের হয়ে যাবে। তার মানে তুমি নর্মাল লাইফ, ম্যারিড, এটা তো একটা তোমার এই এক্সট্রোভার্ট ছেলে, এটা তো আমার অ্যাসেট, ওকে বন্ধ করবো কেন? পলিটিক্যাল থিঙ্কিং করতেছে একজন ছেলে, সে টেকনিক্যাল সাইডে পড়াশোনা করতেছে, তার পলিটিক্যাল থিঙ্কিং আছে, তার চিন্তা আছে, চেতনা আছে, সে এটার এক্সপোজ করতে চায়। তুমি তো বন্ধ করতে পারবে না, তাকে এক্সপ্লোর করার সুযোগ দিতে হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে আমি যেটা ক্যাট কলেজে দেখছি, এখানে একটা কালচারাল স্ট্রিম আছে, এখানে একটা Definitely, স্পোর্টস স্ট্রিম আছে। definitely. তার মানে আপনি কি এরকম বিভিন্ন ধরনের ক্লাব বেসড সামথিং এর কথা বলছেন, নাকি আপনি যে লিডারের কথাটা বলছেন, মানে হোয়াট কাইন্ড অফ লিডার? সে কি রাস্তার লিডার, নাকি সে জনগণের লিডার, নাকি সে তার ভিতরে যে কোয়ালিটি আছে এই ধরনের কোয়ালিটির লিডার? দেখো এখানে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা বলি না যে ছাত্রদের মধ্যে সেবা করার, মানে সেটা যে ছাত্রই হোক না কেন, আমাদের এই রিজিয়নে এটার মানে প্রচণ্ড রকমের তাড়না আমি দেখছি আর কি মানুষের মধ্যে। তুমি দেখো যে মেডিকেল কলেজগুলোতে, তোমার মেডিকেল কলেজে নিশ্চয়ই একটা রক্তদানের জন্য একটা ক্লাব ছিল, ছিল। তোমার মেডিকেল কলেজে নিশ্চয়ই একটা ধূমপান নিবারণ করি আধুনিক নামে একটা ক্লাব ছিল, রোটারেক্ট ক্লাব ছিল, লিও ক্লাব ছিল, মেডিসিন ক্লাব ছিল। তার মানে কি, সন্ধানে, রোটারেক্ট, লিও, মেডিসিন, ফিল্ম ক্লাব, তারপরে ডিবেট ক্লাব, তারপরে ধরো স্পোর্টসের ক্লাব, এগুলো তো ছিল, এগুলো তো এক্সিস্ট করে। এটা আমরা পাইনি আসলে, কারণ আপনি এগুলো কি রাজশাহী মেডিকেল কলেজে ছিল? লাকিলি ছিল, এগুলা ছিল, ফাংশনিং ছিল। তো এখন অসুবিধা যেটা হতো সেটা হচ্ছে ওই ক্লাবগুলা দখলে ছিল, যে এটা অমুক
পন্থীদের ক্লাব, এটা অমুক পন্থীদের ক্লাব। এখন আমার যেহেতু তাড়না ছিল যে আমি ক্লাব করব, তখন মানে আমাকে বাধ্য হয়ে ওর মধ্যে যেতে হতো। তো ওর মধ্যে যখনই যাইতাম তখন আমাকে ওই যে একটা চাপায়া দেয় একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হতো আরকি। এনিওয়ে আমি এতটা যে হার্মফুল দেখি তা না। হুম, বাট এই ক্লাবটাই যদি আ মানে আ চালানোর জন্য, পরিচালনার জন্য যদি আমাকে লিডারশিপ কোয়ালিটির মধ্য দিয়ে এখানে আসতে হতো, তাইলে কিন্তু আমার যে ছাত্রর যে স্টুডেন্টের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আরো অনেক বেশি রিবিল্ড হতো এখানে। এবং সেটাই সম্ভব হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এর সাথে তুমি চিন্তা করো না, গ্লোবালি চিন্তা করো। গ্লোবালি কি হচ্ছে? আজকে যে অক্সফোর্ড ইউনিয়নের লিডারটা যে হচ্ছে, সে কি পলিটিক্যালি মোটিভেটেড হয়েও লিডার হচ্ছে? না, আজকে যে একদমই না। ক্যাম্পাস অফ দ্য ইয়ার হচ্ছে যে ইয়ার স্পিচ দেবে, সে তো তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়েই তো ওটা দিচ্ছে। হুম, হুম। সে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শো করেই তো ওটা আসতেছে। এবং তুমি ভেরি ইন্টারেস্টিং দেখো প্রমিজিং জিনিস কি হয়। এই যে এইবার যে নির্বাচনগুলো হয়ে গেল না বিভিন্ন ক্যাম্পাসে, কে জিতছে, কে পরাজিত হয়েছে ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট তারা দেখো কি বলছে? ছাত্রদের জন্য কথা বলছে, ছাত্রদের মধ্য থেকে ক্যান্ডিডেট হচ্ছে। তুমি কি দেখছো এখানে যে ছাত্র তো শেষ হয়ে গেছে ১০ বছর। সে হয়তোবা তার মেইনস্ট্রিম রাজনীতিতে আছে। সে কিন্তু হল সংসদ নির্বাচনে কিংবা ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হয় নাই। কারণ সে জানে যে সে ভোট পাবে না। তার মানে ছাত্রদের মধ্য থেকেই ক্যান্ডিডেট হতে হচ্ছে এবং তাদের কথা দেখো, তাদের ল্যাঙ্গুয়েজ দেখো, তাদের মানুষের সাথে কানেক্টিভিটি দেখো। প্রতিটা জিনিস তোমাকে মুগ্ধ করবে। সে জিতছে না হারছে এটা ইম্পোর্টেন্ট না আমার কাছে। হুম। সে যে ওয়ে অফ কমিউনিকেশন মানে ওয়ে অফ এক্সপোজার, ওয়ে অফ মিডিয়া ফেসিং তুমি সবকিছুর মধ্যে দেখো ছেলেপেলের বয়স কিন্তু বিলো 25 তারা কিভাবে হ্যান্ডেল করতেছে এগুলা। তার মানে তুমি কি মনে করো যে এই অপার সম্ভাবনাকে তুমি পলিটিক্স নামক একটা জিনিস দিয়ে ওদেরকে তুমি একটা স্টিগমা দিয়ে কলঙ্কিত করে রাখবা? তার মানে তোমাকে রিবিল্ড করতে হবে না এটা? এ এ দিস ইজ দ্য স্ট্রেংথ। ওকে, এখানে আমি আপনাকে একটু আ আমি বলব যে বাধা দিব না। আমি বলব যে আমি আপনাকে একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখেন আপনি যে আ যে এখন মুখগুলোকে দেখছেন, যে ছাত্রগুলোকে দেখছেন যারা রাজনীতির মাঠে যারা এখন সক্রিয়, যারা সামনে আসছে এবং কথা বলছে। তারা কিন্তু গত ১৬ বছর এর ফল। তারা গত ১৬ বছর ধরে কথা বলতে পারেনি এবং তারা গত ১৬ বছরে তাদের পলিটিক্যাল থট প্রসেস যে তৈরি হইছে, সেইটা নিয়ে তারা এখন কথা বলতে পারছে। তারা কিন্তু ক্ষমতায় ছিল না। ক্ষমতায় আসার পরে কিন্তু আম আমি জানি না বাট মোস্ট অফ দ্যা পিপল মোস্ট অফ দ্যা পিপল না, বাঙালির চেহারা চেঞ্জ হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি তোমাকে একটা হ্যাঁ, ইম্পোর্টেন্ট তোমাকে একটা বলি। সেটা হচ্ছে যে মানুষ যে মনে করে যে আওয়ামী লীগের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে? আওয়ামী লীগের পতনের পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে ছাত্রলীগ। কারণ এই ছাত্রলীগ ছাত্রদের উপরে যে অত্যাচার করছে, এই অত্যাচারটা হচ্ছে যে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে জেনারেশন আফটার জেনারেশন। তার মানে যে ছেলেটা ২০০৮ সালে মানে ভার্সিটিতে ঢুকছে, সে কিন্তু আজকে প্রফেশনাল লাইফে আছে। হুম, ২০০৮ সাল থেকে আজকে তো ২০২৫ সাল মানে ১৭-১৮ বছর। তার মানে তার এক যুগ হয়ে গেছে তার প্রফেশনাল লাইফ। ইউনিভার্সিটি শেষ করে। তার মানে কি ৩ টা থেকে ৪ টা জেনারেশন ৩ টা থেকে ৪ টা জেনারেশন ছাত্রলীগের অত্যাচারে অত্যাচারিত। এই হুম, ৩ টা থেকে ৪ টা জেনারেশন এই ২৫ বছর বয়স থেকে ৪২ বছর বয়স কিংবা ২০০০ ধরো যে ২০০৮ থেকে ২০২৫ ১৭ বছর আর তখন সে ঢুকছিল ২০ বছর বয়সে। এই যে ৪০ বছরের যে ২০ থেকে ৪০ বছর যার বয়স, তারা কিন্তু এই ছাত্রলীগের অত্যাচারে অত্যাচারিত বিভিন্ন ক্যাম্পাসগুলাতে। এখন হাসিনা যদি এটার লাগামটা টেনে ধরতে পারত, তাইলে কিন্তু এই বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা ফোর্স আ হাসিনার এগেইনস্ট এ এতটা ব্রুটালি অ্যাকশন নিত না। ব্রুটালি শব্দটা আমি জেনে বুঝে করতেছি। কারণ হাসিনা যেভাবে এদের প্রতি অত্যাচার করছে, এরা যদি হাসিনাকে পাইতো কি করত হুম, বলো? হুম। তার মানে কি? যে সে ব্রুটালি ছাত্রলীগের মাধ্যমে এদের প্রতি অত্যাচার করছে। এরা তখন এই কালেক্টিভ ফোর্সটা এট এ টাইম এক হয়ে ওকে ভ্যানিশ করছে। আ আ ভ্যানিশ আ করছে। আ তার মানে কি? নেক্সট যারা ক্ষমতায় আসবে, আমি পয়েন্টে আসতেছি। নেক্সট যারা ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে,
তারা যাতে এরকম একটা বাহিনী তৈরি করার দুঃস্বপ্ন না দেখে। শর্ট টার্ম ইনভেস্ট। হাসিনা যেটা করছে 5 বছর থাকছে, আরো মেকানিজম করে 10 বছর থাকছে, আরো অনেক এক্সট্রা অর্ডিনারি ইন্টারন্যাশনাল মেকানিজম নিয়ে এসে 15 বছর থাকছে, তারপরে কিন্তু বিতাড়িত হয়ে গেছে। তার মানে এখন এই 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 জনগোষ্ঠীকে, এই স্টুডেন্টদেরকে কিংবা এই মানুষকে যদি তুমি এইভাবে বদ্ধ করে রাখতে চাও, তোমার একটা ফোর্স দিয়ে তাদেরকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, তাহলে কিন্তু পারবা না। অতএব নেক্সট যারাই ক্ষমতায় আসুক না কেন, তাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে তার লিডারশিপ আসবে এই ছাত্রদের মধ্য থেকেই। তার লিডারশিপ আসবে, লিডারশিপ কোয়ালিটিতে পাশ করে আসবে। চাপায়া দেয়া নাই। কোনো ওই যে তুমি যেটা বললা, তোমার মেডিকেল কলেজে যে কোন দলে থাকবো, কোন গ্রুপে থাকবো, কোন গ্রুপ মেইনটেইন করলে আমি, এই যদি রেট্রোগ্রেড আসে যে পলিটিক্যাল ফোর্স কে হবে, নেতা কে হবে, এটা যদি উপরে থেকে নিচের দিকে যায়, তাইলে পতন অনিবার্য। বরং এই নিচের থেকে ফোর্স তৈরি হয়ে যদি উপরের দিকে আসতে থাকে, তাইলে সেটা টেকসই হবে। বিষয়টা এরকম যে পৃথিবীতে পিরামিড টিকে গেছে হাজার বছর ধরে। কারণ পিরামিডের বেজে সাপোর্ট আছে, তারপরে টপ টিকে গেছে। কিন্তু যে টাওয়ারটা টিকে নাই সেটা হচ্ছে তার বেজে কোনো স্ট্রং এরকম ছিল না। বাংলাদেশের পলিটিশিয়ান টপে যে বসে আছে তাকে বেস থেকে উঠায় নিয়ে আসতে হবে, টপ থেকে চাপায় দেওয়া যাবে না। এটা চাপায় দিলে পতন অনিবার্য। আপনি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পয়েন্ট আউট করছেন যে একটা বড় রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় অনেক বেশি জনপ্রিয়তা পেতে চায়, তাহলে তাদের মাঠ কর্মীদের রাজনৈতিক শিক্ষা দিতে হবে। ডেফিনেটলি। ওকে, এখন মাঠ কর্মীদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট মাঠ কর্মী হচ্ছে তার ছাত্রবাহিনী, কারণ সেই ছাত্রবাহিনী হচ্ছে সমাজের চাকা তারা চলমান রাখে। তার মানে সেই ছাত্রবাহিনীকে রাজনৈতিক শিক্ষা তাদেরকে দিতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি হচ্ছে ছাত্রবাহিনীকে হেলমেট বাহিনী বা গুন্ডা বাহিনী বানাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ শর্ট টার্ম ইনভেস্ট এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আমাদের মেডিকেল সাইডে ফিরে আসি। পলিটিক্স ডেফিনেটলি আমাদের লাইফের পার্ট। এখন আমরা পলিটিক্স নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে, যে বাক স্বাধীনতা দ্যাট, এবং ডেফিনেটলি উই ফিল ভেরি প্রাউড যে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা যদি আমাদের মেডিকেল সাইডে আসি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি মেডিকেলে ঢুকে আমি বুঝি নাই যে আসলে আমার উদ্দেশ্য কি, আমি কি পড়বো, আমি কোন দিকে যাব। ফিজিওলজি টিচার ফিজিওলজি পড়ানো শুরু করলো, হোয়াট ইজ সেল মেমব্রেন, স্কুলের মতো। অ্যানাটমি, ফিমার, ক্লাভিকল, ওকে। ফিমারটা আসলে কি জিনিস এটা তো ফার্স্ট আমাকে জানতে হবে। ওকে, এটাই জানো না ফিমার একটা হাড্ডি? না, দ্যাট ইজ নট দ্য থিং। আমি ফিমার একটা হাড্ডি এটা তো সবাই বোঝে, বাট ফিমারের আরো কি কি ব্যাপার স্যাপার আছে, ফিমারের ভিতরে মজাটা খুঁজে পাওয়া। কথা হচ্ছে এটা যে ঠিক আছে, সব স্টুডেন্ট একরকম না, সবার আলাদা আলাদা থট প্রসেস আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি দেখছি যে আমাদের মেডিকেল কলেজে পিওর অ্যানাটমি টিচার, যদি 5 জন অ্যানাটমির টিচার থাকে, পিওর অ্যানাটমির টিচার 1 জন বা 2 জন, বাকি 3 জন হচ্ছে মানে তুমি বেসিক সাবজেক্টটাকে টাচ করতে চাচ্ছ। এক্স্যাক্টলি, কারণ আমার স্টুডেন্ট, আমাদের ভবিষ্যৎ এই স্টুডেন্টরা। তাহলে পিওর অ্যানাটমির টিচার যদি 2 জন হয় আর বাকি 3 জন যদি সার্জারির ব্যাকগ্রাউন্ডের হয়, ঠিক আছে, সার্জারি যারা পড়ছে তারা অ্যানাটমি ভালো পারে, বাট দে আর নট অ্যানাটমি টিচার্স। ফিজিওলজি টিচার একই অবস্থা। বেসরকারি মেডিকেলের দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে পিওর বেসিক্স সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ আসছে অনেক কম, এবং বেতন কম দেওয়ার জন্য যারা নিউলি মেডিকেল পাস করছে তাদেরকে বেসরকারিতে নিয়ে তাদেরকে দিয়ে ক্লাসগুলো মেইনলি নেওয়ানো হচ্ছে। এখন আমাদের দেশে প্রতি বছর ম্যাক্সিমাম 150 জন এমডি অথবা এমফিল এই সমস্ত পোস্ট গ্রাজুয়েশন নিয়ে ইন বেসিক সাবজেক্টে তারা যাচ্ছে, কিন্তু মেডিকেল কলেজের সংখ্যা তো 112টা। তার মানে আমাদের কিন্তু ইন রিয়েলিটি টিচার সংকট এবং ভালো টিচার তৈরি হচ্ছে না, এবং যার কারণে আমাদের মেডিকেল সায়েন্সের যে পড়াশোনা একদম ছোটবেলা থেকে, সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে
আমার ভিতরে অনেক গ্যাপ আছে। আপনার ভিতরে মানে আপনি ঠিক আছে, ইউ হ্যাভ ডান গ্রেট বিকজ ইউ আর অলরেডি সিনিয়র কনসালটেন্ট ইন ICU. You have done post না, graduate degrees, ইটস lots ওকে, of ইটস post ওকে, graduate degrees. ইটস Okay, ওকে, ইটস but ওকে। এখন আপনি আমি রিয়েলি তুমি চিন্তা আসলে করেন রিয়েলি যে চিন্তা করো। এই যে তুমি কয়টা টার্ম ইউজ করছো দেখো, যে ১১৫-২০টা মেডিকেল কলেজ, প্রতি বছর ১০,০০০ জন মেডিকেল ডক্টর বের হচ্ছে। হুম, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য বেসিক সায়েন্সের টিচার হচ্ছে প্রতি বছর মাত্র ১-১৫০ করে। হুম, তার মানে দেখছো কত ভয়াবহ একটা সিচুয়েশন? এই ভয়াবহ সিচুয়েশনটা আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যেখানেই তুমি হাত দিবা সেখানটা কি এরকম। মানে পুরো জিনিসটা একটা ডিজাস্টারের উপরে দাঁড়ায় আছে। এখানে ছেলেপেলে যারা আমাদের ডাক্তার হয়ে বের হচ্ছে, দে আর রিয়ালি এক্সট্রাঅর্ডিনারি। তারা নিজস্ব ক্যাপাবিলিটি থেকেই পড়াশোনা করেই এটা বের হয়ে আসতেছে। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি একটা ছাত্রকে ভালো এনভায়রনমেন্ট না দিতে পারো, ভালো টিচিং করে না দিতে পারো, তাহলে তো তুমি তার কাছ থেকে সে তার নিজের যোগ্যতার কতটুকু আর উঠবে বলো? তার মানে তাকে এটা দিতে হবে। এটা আমরা দিতে পারি নাই। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। এখন তুমি বলতে পারো যে এটা কি করা যেতে পারে, তাই না? হুম, আমাদের তো সমাধান খুঁজে বের করতে হবে। সমাধানের উপায় হচ্ছে যে একজন ডাক্তার সে যখন দেখতেছে যে তার মধ্যে প্যাশন থাকতে পারে, সে উইল বি টিচার, গ্রেট টিচার। সবাই যে গ্রেট টিচার হবে তা না। কিন্তু কিছু, কিছু থাকে তো টিচার। সে শিক্ষক হতে চায়। আমি দেখছি, আমারও ২-১ জন ফ্রেন্ডকে দেখছি তারা বেসিক সাবজেক্ট যেতে চায়। যখন যেতে গিয়ে দেখতেছে তার সারাউন্ডিংস এ তাকে কেউ ইভেন ডাক্তার বলে স্বীকৃতি দিচ্ছে না। ফিন্যান্সিয়াল একটা কনস্ট্রেন্ট থেকেই যাচ্ছে যে তার যে সার্জন বন্ধুটা কিংবা এই মেডিসিন বন্ধুটা মাস শেষে হয়তোবা মিলিয়ন টাকা ইনকাম করতেছে। আর সে যখন বেসিক সাবজেক্টে যাচ্ছে তার হাইয়েস্ট লেভেল হচ্ছে ৳১,০০,০০০ সে পাবে না কোনো কায়দায়। না, তো তার মানে কি? তার মানে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে আমার যে বেসিক সাবজেক্ট পড়াবে সে শুধু একজন আ মানে বেসিক সাবজেক্টের ডাক্তারই না, সে একজন গবেষক। সে আমার ভবিষ্যৎ ডাক্তার তৈরি করতেছে। অতএব তার পেছনে আমাকে ইনভেস্ট করতে হবে। গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে। তার মানে সে যদি মনে করে, ইনফ্যাক্ট আমি তোমাকে বলি মানে সরকারের ফাঁকিঝুঁকিটা কোথায় আছে হেলথ সেক্টরে? আমরা তো 3rd ইয়ার পর্যন্ত তো তারপরে ক্লিনিক্যালে চলে যাই। হুম, 1st ইয়ার 2nd ইয়ার তো পুরা বেসিক থাকি আমরা। এবং 1st ইয়ার 2nd ইয়ারকে আমাকে পড়ায় কারা? বেসিক সাবজেক্ট টিচাররা পড়ায়। হুম, 3rd ইয়ার 4th ইয়ার থেকে কারা পড়ায় আমাকে? আমাকে পড়ায় ওই মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তাররা পড়ায়। তখন কিন্তু টিচার পড়ায় না আমাকে। মেডিকেল কলেজের হসপিটালে ডাক্তাররা আমাকে পড়ায়। এবং মেডিকেল কলেজের হসপিটালে ডাক্তাররা তারা কিন্তু ওই মেডিকেল কলেজের বেতনভুক্ত না। হসপিটালে পোস্টেড। হুম, হুম, তার মানে এই যে এখানে শুভঙ্কর একটা ফাঁকি আছে যে সরকার স্বাস্থ্য শিক্ষার জন্য যে টিচারকে বেতন দিচ্ছে সেটা শুধু 1st ইয়ার 2nd ইয়ারের টিচারকে। তাও ওই টিচারটা আবার প্যাথোলজি ল্যাব চালাচ্ছে, মাইক্রোবায়োলজি ল্যাব চালাচ্ছে। সে কিন্তু সরকার আবার টাকা ইনকাম করে দিচ্ছে ল্যাটারালি। হুম, হুম, মানে যে ফ্রি চিকিৎসা যেটা বলে সরকার। সরকার কিন্তু তাকে আরেকটা পরিশ্রম করায় নিচ্ছে। মানে একটা ইউনিভার্সিটি কিংবা প্রাইমারি স্কুলের টিচার কিংবা হাই স্কুলের টিচার কিন্তু এই ডুয়াল ফাংশন কখনো করে না। যেটা মেডিকেল কলেজের বেসিক সাবজেক্টে পড়ায়ও সেই কাজটা করে। ফরেনসিকের টিচার ফরেনসিক করতেছে। কমিউনিটি মেডিসিন টিচার এই কমিউনিকেবল ডিজিজ নিয়ে ওয়ার্কআপ করতেছে। মাইক্রোবায়োলজির টিচার সে মাইক্রোবায়োলজি ল্যাব চালাচ্ছে। প্যাথোলজির টিচার প্যাথোলজি করতেছে। ফার্মাকোলজির টিচার তাকেও ফার্মাকোপিয়ার নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তার মানে হুম, কি হুম, ট্রু টিচার হিসাবে সরকার কাউকে মেডিকেল কলেজে বেতন দিচ্ছে না। 3rd ইয়ার থেকে শুরু করলে তারা তো হসপিটালের ডাক্তার। তারা ওই হসপিটালে ডাক্তারি করার ফাঁকে, ফাঁকে তারা পড়াচ্ছে। হুম, হুম, তার মানে এখন সবই যদি তুমি ফাও খেতে চাও, হুম, তাহলে প্রোডাক্ট কেমন হবে তুমি বুঝতে পারতেছো? সরকারের এখন এদিকে নজর দিতে হবে যে আমি যে বেসিক সাবজেক্টে আমার যে টিচারটা তার বেতন হবে যে একজন ক্লিনিশিয়ান যে টাকা প্র্যাকটিস করে, যে টাকা ইনকাম করে তার একটা এভারেজ করে তুমি তার টেকনিক্যাল সাবজেক্ট রে ভাই। তো টেকনিক্যাল, সে তো একজন ডাক্তার, সে তারপরে টিচার। তাকে তুমি এত কাজ করানিচ্ছ, তাকে বেতন দিতে হবে তো। তার বেতন স্ট্রাকচার ডেফিনিটলি ওই ক্লিনিশিয়ান যে টাকা ইনকাম করতেছে তার প্রপোর্শন করে তাকে ইনসেনটিভ দিয়ে তাকে টিচার হিসেবে রেখে দিতে হবে। তাহলে তখন ভালো আউটকাম আসবে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিই। সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা স্টুডেন্ট সে সরকারি মেডিকেল কলেজে যদি পড়ে তাহলে তার প্রতি বছরে তার পিছনে সরকারের খরচ হয় ৳৫,০০,০০০ মতো এবং বেসরকারিতেও তাই। সেই হিসেবে ২০ থেকে ২৫ লক্ষ টাকার একটা হিসাব আসে। এটা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে।
কিন্তু ইউএসএ তে একটা মেডিকেল স্টুডেন্টের জন্য 1,20,000 ইউএসডি ডলার ইউএসডি ওকে। এবং চায়না 1,20,000 টাকায় কনভার্ট করো 1.5 কোটি টাকা পার ইয়ারলি। চায়না এবং জাপানের জন্য এটা 30,000 ইউএসডি এবং ইন্ডিয়ার জন্য 15,000 ইউএসডি। 15,000 ইউএসডি বাংলা টাকায় আপনি যদি কনভার্ট করেন প্রায় তাহলে 30 লাখ। ওটার চেয়ে হয়তো আর একটু বেশি হবে। হুম। আচ্ছা, তাহলে আপনি এখানে এটা কিন্তু প্রতি বছর, প্রতি বছর আর ইয়ারলি। আমাদের দেশে 5 লক্ষ। তাহলে সেক্ষেত্রে এখানেই কিন্তু একটা বোঝা যায় যে আমাদের স্বাস্থ্য শিক্ষার উপরে শিক্ষায় বাজেটটা কতটুকু? বাজেটের কি অবস্থা এবং গভর্নমেন্টের বাংলাদেশের স্বাস্থ্য খাতের উপরে বরাদ্দ হচ্ছে অ্যারাউন্ড $4 to $5 বিলিয়ন ডলারের মতো এবং সেখান থেকে মনে করেন যে 300 মিলিয়ন 300 আমাদের কোটি টাকা 300 আসতেছে কোটি টাকার মতো আমাদের শিক্ষা খাতে শিক্ষা আসতেছে। খাতে আসছে এবং এই শিক্ষা খাতের ভিতরে কিন্তু শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট না, পোস্ট গ্রাজুয়েট এবং রিসার্চ ওয়ার্ক, যার কারণে আপনি কোনো রিসার্চ ওয়ার্ক দেখবেন না এই হোল বাংলাদেশে। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের দেশে যারা বেসিক সায়েন্সে যারা পড়াশোনা করছে তাদের এক্সট্রা ওয়ার্ক। এখন আমি একটু অ্যাড করব যে এক্সট্রা ওয়ার্কের কোনো ফিল্ড তৈরি হচ্ছে না। লাইক কোভিডের সময় কিন্তু ভাইরোলজি নিয়ে যারা কাজ করছিল, ফার্মাকোলজি নিয়ে যারা কাজ করছিল, তারা কিন্তু একটা অনেক বড় সুযোগ ছিল ভ্যাকসিন তৈরি করে ফেলার। কাছাকাছি চলে গেছিল তারা। এক্স্যাক্টলি, কাছে চলে গেল। প্যাট্রোনাইজ করেনি গভর্নমেন্ট। আচ্ছা, এবার আমরা আসি আপনার বিভিন্ন লাইফ ডিসিশনের ক্ষেত্রে। আমি বলব যে আমি বিসিএস দিইনি। কারণ আমি বিসিএস ১ নাম্বার কথা হচ্ছে বিসিএস পরীক্ষার প্যাটার্নটাকে আমি ভয় পেতাম, যেটা সত্যি কথা। আরেকটা হচ্ছে আমি গ্রামে যেতে চাইনি। এখন এজন্য আপনি আমাকে অনেক বলতে পারেন যে, "তোকে দিয়ে কিচ্ছু হবে না।" আপনি বলতে পারেন, ফাইন। এখন এটা পার্সোনাল চয়েস থাকতে পারে। আমি বলতে চাচ্ছি যে আপনি উম গ্রাম বাংলার ছেলে। আমি গ্রাম একদম বাংলার মাটি ছেলে থেকে না। উঠে আসে। একদম মাটি থেকে উঠে আসছেন। আপনি বিসিএস দিলেন না। এটা আমি ধরতে পারছি না যে আমি মানে সমীকরণই মিলাতে পারছি না যে আপনি কেন বিসিএস দিলেন না। কারণ সমস্ত ডাক্তারের আ বিশেষ করে যারা গ্রাম থেকে আসে এবং আমি আমার মেডিকেল কলেজেও তাই দেখছি। মানে মাটির একটা টান থেকে যায় হ্যাঁ, তাদের তারা যাওয়ার বিসিএস জন্য। পরীক্ষা দেয়। কিন্তু আপনি দেননি কেন? না, এটা আসলে আমার ফ্যামিলিও যে চায় নাই যে আমি বিসিএস এ যাই, বিষয়টা আ মানে রিভার্স আরকি। আমার ফ্যামিলি প্রচন্ড করে চাইছে আমি বিসিএস পরীক্ষা দিই, গ্রামে হুম, চলে যাই। আমার বাবা মারা গেছেন। উনি শেষ দিন পর্যন্ত উনার হয়তোবা একটা মনের আফসোস ছিল এরকম যে আমার ছেলে বিসিএস ক্যাডার হলো না। আ কিন্তু ওই যে বললাম যে আমার জীবনের বেশ কিছু ডিসিশন নেয়ার ক্ষেত্রে আমি নিজেই কেন যেন নিয়ে ফেলছি এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখছি যে আই এম ইন দ্য রাইট ট্র্যাক। যেমন পড়াশোনার ডিসিশন নেয়া, ১ বছর ড্রপ দিয়ে মেডিকেলে আসা। মেডিকেলে আসার পরে আমার ডিমান্ড ছিল ২ টা। একটা হচ্ছে যে আমাকে টাকা ইনকাম করতে হবে। আ বাসা থেকে কোনো টাকা পয়সা নেব না আমি এবং আমাকে আরো ভালো জায়গায় যেতে হবে। কারণ আমি একটা অন্ধকার জায়গা দেখে আসছি। ওখানে আমি আর ব্যাক করতে চাই নাই। ভেতর থেকেই। আপনার এই একটা কথা যেটা আপনি যেটা বললেন যে টাকা ইনকাম করতে হবে। এই কথাটাকে আ মানুষজন বিভিন্নভাবে নিবে। কিন্তু, কিন্তু আমি আপনাকে বলব যে আমাদের আ ডাক্তারদের ভিতরে এই জিনিসটা আ সাধারণত গড়ে ওঠে অনেক দেরিতে, ১ নাম্বার কথা। যখন গড়ে ওঠে তারা এটা নিয়ে ঠিকমতো চিন্তা করতে পারে না। এবং আপনার ছোটবেলাতে যে এই জিনিসটা গড়ে উঠছে যে টাকা ইনকাম করতে হবে, this is one kind of the seed of entrepreneurship. এবং দেখো যে আমি টাকা ইনকাম করতে হবে বিষয়টা কেন আমার ছাত্র অবস্থায় চলে আসলো। কারণ আমি জানি যে আমি যে কষ্ট করে পড়াশোনা করে আসছি, এরপরে আমি যদি ফ্যামিলির কাছ থেকে আবার মানি এক্সট্রাক্ট করে পড়াশোনা করতেই থাকি, সেটা আমার ফ্যামিলির প্রতি একটা ইনজাস্টিস করা হলো। তার মানে আমি কি করলাম যে আমি হয়তোবা আমার জীবনে ইন্টারমিডিয়েট ছাড়া কখনো জীবনে প্রাইভেট পড়ি নাই। প্রাইমারিতে হয়তোবা চাচারা পড়ায়-টড়ায় দিছে, ওটা একটা ডিফারেন্ট ইস্যু। আমার এক ভাই ছিল, সে পড়াতেন আমাদেরকে। আমাদের ৩ ভাইকে পড়াইতেন আরকি। যেটা হয় আরকি হুম, প্রাইমারিতে হুম। একটা লেখাপড়া দেখে-টেখে দেয়। আমি দেখলাম আমার সুযোগ আছে। আমি যদি আ এই ছাত্রদের পড়াই যে একজন মেডিকেল স্টুডেন্ট, একজন ইন্টারমিডিয়েট কিংবা এটা পড়াচ্ছে। তুমি জানো এটা যে হুম, হুম। মেডিকেল কলেজের একজন ছাত্র কিংবা বুয়েটের একজন ছাত্র সে যদি প্রাইভেট
টিউশনি করায় তার ডিমান্ড অনেক হাই। হুম, হুম। তার মানে আমি আমার এই একাডেমিক পড়াশোনার বাহিরে তখন শুরু করলাম যে আমি ছাত্র পড়াবো। এরপর একটা পর্যায়ে আমি ওই যে কোচিংয়ে তুমি বললা যে অ্যাডমিশন টেস্টের জন্য হুম, হুম। কোন কোচিংয়ে ভর্তি হচ্ছেন। তো তখন দেখলাম যে ওরা এই কাজটা করে যে আ মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে এসে ক্লাস নেওয়ার সুযোগ দেয়। আ ক্লাস নেয়, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করে। তো তখন আমি দেখলাম এটা আমার খুব ভালো লাগা শুরু করলো। তখন আমি ওখান থেকে যে আ দেখলাম যে আমার ভালো একটা ইনকাম হচ্ছে, বাসায় টাকা পাঠাতে পারতেছি, নিজে একটা ভালো আ মতো চলে যাচ্ছে। মেডিকেলে তো ইনফ্যাক্ট পড়াশোনার খরচও আছে অনেক। যে হুম। বই কেনা, বোনস কেনা, আ মানে অনেক কিছু খরচ হতো। সে সবকিছু চালাতে হচ্ছে। ওই সময়টাতে আমার মাথার মধ্যে এটা তখন চিন্তা আসতে লাগলো যে, আচ্ছা এই যে ডাক্তারি পাশ করে মানুষজন যখন বিসিএস করে যাচ্ছে, ধরো যে আমি আমার থানাতেই গেলাম, আমার এলাকাতেই গেলাম। ওইখানে তো দেখছি যে আমার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান অ্যান্ড অনলি ডাক্তার হচ্ছে ডাক্তার হানিফ। কারণ সে ওই এলাকার ছিল, গাইবান্ধার ছিল, সে ওখানে থেকে গেছে। তার ওটা ভালো লাগতো থেকে গেছে। কিন্তু সে যে ওখানে অনেক বেশি কিছু করতে পারতেছে বিষয়টা তা না। আর পরীক্ষা যে বিসিএস পরীক্ষার যে একটা জার্নি, এই জার্নিটা আমার কাছে একজন টেকনিক্যাল ক্যাডার হিসাবে এটা আমার কাছে একদম ইনহিউম্যান লাগে। মানে পরীক্ষাটার স্টাইল আপনার পছন্দ না? অ্যাবসোলিউটলি না। ওকে। কারণ তুমি একজন এমবিবিএস ডাক্তার, তোমাকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন নত্যবিধান, সত্যবিধান পড়তে হচ্ছে, বাংলা ব্যাকরণ পড়তে হচ্ছে, রচনা পড়তে হচ্ছে, তোমাকে সাহিত্য পড়তে হচ্ছে প্রিলিতে চান্স পাওয়ার জন্য এবং প্রিলিটা হচ্ছে সবার সাথে কমন একটা কোশ্চেন ১০০ মার্কের প্রিলি পরীক্ষা। ওকে, এটাতে তুমি বিশাল একটা কম্পিটিশন করে পরীক্ষাটা পাস করে ফেললা। আমি তো জানি, দেখছি বড় ভাইদের অবস্থাটা কি হয়ে যায়। যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সে যদি বিসিএস টার্গেট করে, সে ফার্স্ট ইয়ার থেকেই ওই লাইনে পড়াশোনা শুরু করে। আর যে ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার সে বিসিএস পরীক্ষা শুরু করে, প্রিপারেশন শুরু করে, ওইটা হয়তোবা ইন্টার্নি যখন করতেছে ওই সময়টাতে। তার মানে কি তাকে কি পরিমাণ একটা স্ট্রাগল এর মধ্যে দিয়ে যেতে হয় তাকে। কারণ তাকে তো জানতে হবে যে জাতির পিতা কি দিয়ে নাস্তা করত। দিস ইজ দ্য ফ্যাক্ট। তাই না? এটাই ছিল আমার চরম ঘৃণার একটা ওকে। জিনিস। মানে টাকা ইনকাম করতে হবে ওইটা ছিল আমার একটা মানে সারভাইভ এর জন্য। কিন্তু আমি যখন দেখলাম যে আমি বিসিএস ডাক্তার হতে গেলে আমাকে এই একটা মানে চরম ঘৃণিত, যেটা আমি পার্সোনালি ফিল করি যে এটা একটা ঘৃণিত কাজ, যে তুমি একজন ডাক্তারকে তার সমস্ত প্যাশন, পড়াশোনা, মেডিকেল সায়েন্স সব বাদ দিয়ে বিসিএস এর পড়ার টেবিলে নিয়ে যাচ্ছ, হুম। যেটা একজন মানে এই পড়া কি কাজে লাগে বলো তো তুমি আমাকে? এখন যারা পরীক্ষা নেয় তারা চিন্তা করে যে না আমরা দেশের সোনার ছেলে বানাচ্ছি। তাকে অনেক কিছু নিয়ে জ্ঞান থাকতে হবে অ্যাবসলিউটলি তার। গার্বেজ থিংকিং, গার্বেজ থিংকিং। ওকে। এবং শুধু এই ভয়েই আমি আমার জীবনে ৳১ খরচ করিনি বিসিএস এর ফর্ম কেনার জন্য। দেই নাই। দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিসিএস এর ব্যাপারে যে অনেক ডাক্তার আছে যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে পরবর্তীতে বিসিএস এ গিয়ে ক্যাডার চেঞ্জ করে ফেলছে। আমি এখানে দোষের কিছু দেখি না। ওকে। আমি এখানে কারো দোষের কিছু দেখি না। এটা শুনতে খুব ভালো লাগতেছে যে হুম, কিংবা খুব পপুলার একটা টার্ম যে বুয়েটে একটা ছেলের পেছনে সরকার এত টাকা খরচ করলো, সে গিয়ে পুলিশ অফিসার হয়ে গেল। হুম, একজন মেডিকেল স্টুডেন্ট, যদিও খরচ সরকার নাই বললেই চলে, কারণ এটা হুম, হুম, প্যাসিভলি মানে মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হয় প্যাসিভ প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। কারণ সরকারকে হসপিটাল চালাতে হবে। এই হসপিটাল বাই প্রোডাক্ট হচ্ছে ডাক্তার। অর্থাৎ হুম, হুম। ডাক্তার বানানোর পেছনে সরকারের ইনভেস্ট নাই বললেই চলে। আচ্ছা ধরে নিলাম কিছু টাকা খরচ করছে সরকারের। সেই টাকা খরচ করার পরে সে ডাক্তার চলে গেল অন্য প্রফেশনে। তুমি জানো আমার মামা আছে একজন, উনি হচ্ছে কৃষি ইউনিভার্সিটি থেকে পাশ করে সে একজন বাংলাদেশ ব্যাংকের একজন বড় কর্মকর্তা, বিসিএস ক্যাডার। তাহলে উনাকে তুমি কেন বলতেছো না? ওকে। তুমি এই সাবজেক্ট ওয়াইজ যে ছেলেটা রাষ্ট্রবিজ্ঞান পড়ছে সে অর্থনীতিতে যাচ্ছে বিসিএস ক্যাডার। হুম, যে ছেলেটা কাস্টমসে যাচ্ছে সে ছেলেটা হয়তোবা ইসলামের ইতিহাস পড়ে আসছে। যে ছেলেটা মানে ক্যাডার সিলেকশনটা কি? ক্যাডার সিলেকশন হচ্ছে যে বিসিএস এর ক্যাডার সিলেকশন হচ্ছে টিক মার্ক। যে ক্যাডার দামি সেই ক্যাডারে আমি টিক বেশি মারতেছি। তারপর উঠাতে পারছি না, এটা উঠাতে পারছি না। তো অন্য সব ক্যাডার যদি এভাবে চেঞ্জ হতে পারে তাহলে ডাক্তার হলে সমস্যাটা কি? ইঞ্জিনিয়ার হতে সমস্যাটা কি? পার্সেন্টেজ তো খুব কম। আরেকটা জিনিস তুমি মনে রাখো যে অনেকে এই ডাক্তারি লাইফে ৫ বছর পড়াশোনা করার পরে ও যখন দেখে যে ওটা ওর প্যাশন না, মানে হি ইজ ইন দ্য রং ট্র্যাক, তখন ও ট্র্যাক চেঞ্জ করে। অনেকে আছে যে ফ্যামিলির আ
কথা শুনে চাপে পড়ে আসে। তারপর সে ট্রাক চেঞ্জ করে। অতএব তুমি করতে দাও তাকে, সমস্যা নেই। আরেকটা যেটা সমাজের বর্তমান রিয়ালিটি যেটা, সেটা হচ্ছে যে এই যে অন্য যেকোনো মানে প্রফেশন থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে বিসিএস হওয়ার চেয়ে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশ করার পর কিংবা টেকনিক্যাল বেলাতে পাশ করার পর বিসিএস হওয়া অনেক কঠিন কাজ। সে এই কঠিন সংগ্রামটা পার পেয়ে যখন এসে ডাক্তার হয়ে দেখলো সরকার থেকে কিছু দিচ্ছে না। হুম। ইভেন দো সে যে একটা ক্যাডার, এটাই সে ভুলে গেছে। তার উপরে আরো অনেকে অ্যাডমিন ক্যাডার বলে একজন রয়্যাল ক্লাস আছে না? হুম, তারা হুম, আছে, হুম। প্রশাসন ক্যাডার আছে। তো তাদের যে সুযোগ সুবিধা, সেখানে ডাক্তারকে তারা গুনার মধ্যে ধরতেছে না। অথচ তার তো সেই সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল। সে ক্যাডার পাচ্ছে না। যারা সাধারণত চেঞ্জ করে তারা আ ক্ষমতা এবং সোশ্যাল পজিশনিং এবং টাকা-পয়সার কথা চিন্তা করে সাধারণত ক্যাডার চেঞ্জ করে। আ এখানে দুর্নীতির একটা হয়তোবা অনেক বড় একটা ব্যাপার এখানে আছে। I don't know বিকজ দুর্নীতি বাংলাদেশে লিগ্যালাইজড। সো I don't know. আমি কাউকে অসম্মান করছি না। বাট আমার কাছে মনে হয় যে এখানে টাকা-পয়সা একটা অনেক বড় একটা ফ্যাক্টর প্লাস ক্ষমতা। ক্ষমতা একটা ফ্যাক্টর। ক্ষমতা একটা ফ্যাক্টর যে এখানে বিসিএস ক্যাডার হয়ে গেলে যে কোনো প্রফেশনে আছে এখানে অবারিত পাওয়ার এক্সারসাইজ করা যায়, রেসপেক্ট আর্ন করা যায় বাই এক্সারসাইজিং সাম ইল্লিগাল পাওয়ার। এটা একটা আছে। এটা অস্বীকার করার উপায় নাই এবং এটাও অনেকে প্রলুব্ধ করে ওইদিকে যেতে। যে আমার কাছে যদি অপশন থেকেই থাকে তাহলে হুম, আমি হুম। কেন বিসিএস ক্যাডার হয়ে সেই আ শুরুতে হবে লাইফটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। তারপরে ওখানে তোমাকে একটা সার্টেন পিরিয়ড সার্ভিস দিতে হবে। তারপরে তুমি কিন্তু পড়াশোনার মেইন ট্র্যাক থেকে পেছনে চলে গেলা। হুম। আ তারপরে ওখান থেকে তোমাকে আবার গভর্নমেন্ট কোটায় হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন এ চান্স পেতে হবে। তারপরে আবার শহরে আসতে হবে, ট্রেডিং পোস্ট পেতে হবে। সেখানেও তো ডেফিনিটলি স্কারসিটি তো আছে। তারপরে আবার এটা হওয়ার পরে ডেপুটেশন তোমাকে কোথায় দিবে তুমি জানো না। মানে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের মধ্যে তুমি ঢুকে গেলা। তারপরে আল্টিমেটলি হয়তোবা তুমি পোস্টিং যখন হয়ে যাবে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এজ এ গভর্নমেন্ট ডক্টর হিসাবে তখন তুমি ডিজায়ার লেভেলে তুমি হয়তোবা একটা পোস্টিং পাচ্ছ না, জায়গা পাচ্ছ না। এখানে আবার তোমাকে লবিং, গ্রুপিং, পলিটিক্যাল ভিউজ, মোটিভেশন সবকিছু লাগবে। তারপরে ইভেন দো টাকা-পয়সাও খরচ করতে হয় যেটা বাস্তব কথা, সেটা তো অস্বীকার করার কিছু নাই। তুমি নিশ্চয়ই জানো যে আ একজন ডাক্তারের পোস্টিং নিতে গেলে কখনো ডিজি হেলথ এর বারান্দায়, কখনো মন্ত্রণালয়ের বারান্দায় ঘুরে তার পায়ের জুতা ক্ষয় করার মতো অবস্থা আরকি। তো এই যে সে obviously দেখতে পাচ্ছে চোখের সামনে, তো সেই রাস্তাটাকে বাইপাস করার রাস্তা যদি তার চোখের সামনে থাকে তাহলে মানুষ তো inevitably ওই রাস্তা দিয়ে চলে যাবে। এক্সাক্টলি। এই কারণে বাংলাদেশে রেজিস্টার্ড ডক্টরের সংখ্যা হচ্ছে মোটামুটি ১,৩০,০০০। এটার ভিতরে অনলি 30,000 হচ্ছে গভর্নমেন্ট ডক্টর। আর বাকি ১,০০,০০০ এর মতো কিন্তু বেসরকারি ডক্টর। এখানে একটা অনেক বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। আচ্ছা আমরা আ আমি একটু অন্যদিকে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি বিসিএস দিলেন না। দ্যাট ওয়াজ এ রিস্কি ডিসিশন ফর ইউ। তারপর আপনি অ্যানেসথেসিয়া সাবজেক্টটাকে বেছে নিলেন। দ্যাট ইস এ মোর রিস্কিয়ার ডিসিশন ফর ইউ। মানে এই যে ২ টা রিস্কি ডিসিশন ফর ইউর লাইফ। অ্যানেসথেসিয়াতে আপনি কেন মানে এই জিনিসটা কিভাবে আপনার ভিতরে আসলো? দেখো, ডাক্তারি হব এটা ছিল তো আমার মানে স্বপ্ন, ড্রিম। ডাক্তার হয়ে মানুষের জীবন সেভ করা। এইটা আ আমরা আসলে সমস্ত সাবজেক্ট যে যদি কম্পেয়ার করি যে কারা সবচেয়ে ক্রিটিক্যালি মোমেন্টে রোগীকে সেভ করতে পারে। দিস ইস দ্য অ্যানেসথেসিওলজিস্ট। তুমি জানো যে একজন মেডিসিনের ডক্টর প্র্যাকটিস করতেছে, তার কাছে একজন রুগী আসতেছে। সে এসে আমরা যেটা মেডিকেলের বেসিক প্রিন্সিপাল যে হিস্ট্রি বলতেছে, আমি তা শুনতেছি, আমি কিছু পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছি, তাকে অসুখটা ধরতেছি, তারপরে কিছু ওষুধ দিচ্ছি। দিয়ে সে ফলো আপ করতেছি। তারপর হয় ভালো হচ্ছে না, হায়ার সেন্টারে যাচ্ছি। আরো ডিগ ডাউন করতেছি, হুম, তাকে হুম। সময় পাচ্ছি, চিকিৎসা করতেছি, সেবা করতেছি। দিস ইস দ্য মেডিসিন। সার্জারি স্ট্রেইট ফরওয়ার্ড আসতেছে, আমি তাকে একটা অপারেশন করে দিচ্ছি। এই যে সার্জারি যে করতেছে, অপারেশন করে দিচ্ছে, সার্জনের কাজ তো শুধু ওই কাজটুকুই যে সে প্রেসাইজ যে ওই জায়গায় যাবে, অপারেশনটা করে বের হয়ে আসবে। এই যে এটা তৈরি করা, ফিল্ডটা তৈরি করে দেয়া, রোগীটাকে প্রিপারেশন করে দেয়া, রোগীটাকে একদম মানে লাইফ নিজের কন্ট্রোলে নিয়ে নিয়ে আসা,
আমি জানি না এই লাইফ নিজের কন্ট্রোলে নিয়ে আসা কথাটা স্পিরিচুয়ালি কন্ট্রাডিক্ট করলো কিনা, বাট অ্যাজ এ সাধারণ হিসেবে তুমি ধরে নাও আর কি, লাইফটা তার হাতে নিয়ে চলে আসলো ওই সময়টার জন্য। তারপরে অপারেশন শেষে আবার ফেরত দিয়ে দেয়া, এই কাজটা আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য রিয়েল জব না, যে একজন মানুষকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, তারপর ওখান থেকে নিয়ে আসা, অপারেশন থিয়েটারের মধ্যে এত কিছু ঘটে গেল, এত খারাপ হয়ে গেল, রক্ত যাচ্ছে, রক্ত দিচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এই যে মানে মনে হলো যে আমরা যখন 3rd ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত যখন অপারেশন থিয়েটারে পোস্টিং কিংবা তখন দেখতাম যে হায়, হায়! যে লোকটা এখানে বসে থেকে সবকিছু করতেছে, হি ইজ দ্য রিয়াল হিরো। আমার কাছে মনে হলো এটা হিরো। দ্য ম্যান ইজ দ্য অ্যানাস্থেসিওলজিস্ট। আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে রোগী যখন একদমই, বিশেষ করে অপসের ২-১ টা হিস্ট্রি আমি তোমাকে বলি যে অপসের যে রাপচার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, বাংলা ভাষায় যে পেটের মধ্যে আ বাচ্চাটা যে জায়গায় হওয়ার কথা ছিল হয়নি, বাস্ট হয়ে গেছে, পেটের মধ্যে রক্ত হয়ে গেছে, মরে যাচ্ছে রোগীটা। শকে পেশেন্ট। শকের পেশেন্ট। ওমা! এই পেশেন্টটা ম্যানেজ করবে কে? আ গাইনোকোলজিস্ট কিংবা অবস্টেট্রিশিয়ান তারা কল করতেছে অ্যানেসথেসিয়াকে। ওরা আসতেছে, ওরা এসে দৌড়াদৌড়ি করে আ একে বলছে রক্ত নিয়ে আসো, ওকে বলছে স্যালাইন নিয়ে আসো। এই যে ভেইন নাই, এর মধ্যে ক্যানুলা করে দিচ্ছে, স্যালাইন চালায় দিচ্ছে, রোগীকে রিসাসিটেট করতেছে, রক্ত দিচ্ছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। আ বাচ্চাটা মানে অপারেশনটা হয়ে যাচ্ছে। তারপরে হয়তোবা তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে নিয়ে আসতে পারতেছে না। আইসিইউতে মানে ইন্টারেস্টিংলি আমি তো রাজশাহী মেডিকেল কলেজে ওই সময়ে ২০০০ আ ৪-৫ সালের কথা বলতেছি। ওই সময়টাতে আমাদের এস্টাবলিশড আইসিইউ নাই। তার মানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একটা ব্যাগের মধ্যে তাকে ওই যে আবার এক্সটেন্ডেড সময় পর্যন্ত লাইফটা একজন মানুষের হাতে। এই যে অ্যানাস্থেসিওলজিস্ট। এই বিষয়গুলা এরপরে ২-১ টা সময় তো দেখা যায় হার্ট বন্ধ হয়ে গেছে। বুকের মধ্যে চাপ দিয়ে হার্ট নিয়ে আসা। দ্যাট মিনস ইউ লাভ দ্য সিম্প্যাথেটিক রাশ। এক্সাক্টলি। আচ্ছা, এখন সিম্প্যাথেটিক রাশের কথা যেহেতু আসছে, তাহলে আমি এখানে একটু বলি যে আপনি অ্যানেসথেসিয়াতে আসার পরে তারপর আপনি ক্রিটিক্যাল কেয়ারে চলে গেলেন। ইজ ইট অনলি ফর দ্য সিম্প্যাথেটিক রাশ? মানে আপনি মনে করছেন যে ক্রিটিক্যাল কেয়ারে মোর আপনি চ্যালেঞ্জ খুঁজে পাবেন এইজন্য? ওকে। এর আগে যেটা আমি তোমাকে বলব সেটা হচ্ছে যে অ্যানাস্থেসিয়ার তো ২ টা পার্ট। একটা হচ্ছে স্মুথ রিকভারি হয়ে গেল, দ্যাটস ফাইন। আরেকটা হচ্ছে যে আ আ তোমার স্মুথ রিকভারি হলো না। কারণ পেশেন্টটা এক্সপেক্টেডই ছিল যে এটা একটা লং টাইম অ্যানাস্থেসিয়া পোস্ট সার্জিক্যাল একটা প্রসিজারের মধ্য দিয়ে যাবে। তো এইটা তো আরেকটা যুদ্ধ। যখন আমি একটু গ্রো আপ করতে লাগলাম অ্যানাস্থেসিয়াতে, তখন দেখলাম যে অ্যানাস্থেসিয়ার দায়িত্বটা শুধু তো ট্যাবিলে না, টেবিলের আগে, ট্যাবিলে, পোস্ট ট্যাবিল এবং পোস্ট ট্যাবিল সেটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তার মানে যে রোগীটা যত খারাপ, সেই রোগীটা তত বেশি ডেডিকেটেডলি তোমার সার্ভিস দিতে হবে, এবং সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া এবং আইসিইউটাকে আমি যদি পেরি অপারেটিভ চিন্তা করি, পেরি অপারেটিভ মেডিসিন, এখানে অ্যানাস্থেসিয়ার আগে, অ্যানাস্থেসিয়ার সময়, পোস্ট সার্জিক্যাল এবং আইসিইউ। এই যে অ্যারেনাটা, এই অ্যারেনাটাকে দেখলাম যে এর মধ্যে ঢুকতে পারলে তো আরো কমপ্লিট হওয়া যায়। তো তখন আমি চিন্তা করলাম যে না, শুধু অ্যানাস্থেসিয়া না, আমি হচ্ছে যে পোস্ট অ্যানাস্থেসিয়া, আইসিইউ কিংবা এই লাইফটার দিকে আস্তে, আস্তে সুইচ করা এবং ওকে। আ তাহলে মানে জিনিসগুলো অ্যামেজিং এই কারণে যে এখানে বেশ কিছু উপসংহার চলে আসে, আবার বেশ কিছু কন্ট্রাডিকশন চলে আসে। লাইক বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট অফ দ্য অ্যানেস্থেটিস্ট তারা ক্রিটিক্যাল এরিয়াতে যেতে চায় না। বাট ক্রিটিক্যাল এরিয়াটা আবার তারা বলতেও পছন্দ করে যে উই আর ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ানস। কিন্তু তারা ওইটা আবার খুব বেশি প্র্যাকটিস করতে চায় না। আচ্ছা, সেখান থেকে আ ধীরে, ধীরে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা ভালো একটা সাবজেক্ট তৈরি হলো। এখন মনে করেন যে সার্জিক্যাল আইসিইউ, মেডিকেল আইসিইউ বা পেডিয়াট্রিক আইসিইউ, নিউরো আইসিইউ, রেসপিরেটরি আইসিইউ এরকম ভাগ আছে অনেক, যেটা বড়, বড় কর্পোরেট গুলোতে ভাগ আছে। এখন আপনি কি মনে করেন যে যারা অ্যানেস্থেসিয়াতে পড়াশোনা করছে তাদের ধীরে, ধীরে ক্রিটিক্যালের দিকে আসা উচিত? মানে যে পাথওয়েটা আপনি ফলো করেছেন। তাহলে কি ক্রিটিক্যাল এবং অ্যানেস্থেসিয়া ২ টারই ভালো হবে? আপনি কি এটাতে বিশ্বাসী? নাকি যারা অ্যানেস্থেসিয়া করছে let them do anesthesia? ওকে, দেখো এখানে অনেকগুলা কথা চলে আসছে তোমার। হুম, হুম। নাম্বার 1,
যে আমাদের এই সেক্টরে কতগুলো মানুষ দরকার। মানে একে তো তুমি যে একটু আগে বললা না যে বাংলাদেশে মাত্র ৩০,০০০ সরকারি ডাক্তার। সরকারি ডাক্তার। মানে ২০ কোটি মানুষকে গভর্নমেন্ট যেখানে বলছে সবার জন্য স্বাস্থ্য, সেখানে ৩০,০০০ ডক্টর। ওহ মাই গড! ওকে, দ্যাটস ফাইন। প্রতি ১২০০ পেশেন্টের জন্য একটা ডাক্তার। এবং সরকারি বেসরকারি মিলে। হ্যাঁ, সরকারি বেসরকারি মিলে। আমরা আসবো। ওই আলাপগুলো অবশ্যই ওকে, করতে হবে ওকে। আজকে। এরপরে আসো দেখো যে এই যে পেরি অপারেটিভ মেডিসিনটা আমি বললাম যে এখানে কত ডাক্তার দরকার তোমার। হুম। এই যে তুমি আলাদা, আলাদা সাবজেক্ট বললা, মানে পেডিয়াট্রিক্স একটা সাবজেক্ট, একটা ওয়ার্ল্ড। তার মানে পেডিয়াট্রিক আইসিইউ একটা ওয়ার্ল্ড হতে হবে। পেডিয়াট্রিক অ্যানাস্থেসিয়া একটা জগৎ হতে হবে। অবস গাইনি, অবস্টেট্রিক অ্যানাস্থেসিয়া একটা জগৎ হতে হবে। ওখানকার একটা আইসিইউ একটা জগৎ হতে হবে। হুম, হুম। কার্ডিওথোরাসিক, মানে এই যে ওপেন হার্ট অপারেশন বলি আমরা। তার মানে কি? এখানে তো আরো বড় ইনভলভমেন্ট হচ্ছে অ্যানাস্থেসিওলজিস্টের, হুম, হুম। তাই না? ইনটেনসিভিস্টের। তার মানে এখানে আমার কত মানুষ দরকার? মানে প্রি অপারেটিভ কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া, পার অপারেটিভ কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া, পোস্ট অপারেটিভ ইনটেনসিভ অ্যানাস্থেসিয়া কিংবা ইনটেনসিভিস্ট। তুমি আসো যে নিউরো ট্রমা। তার মানে যতগুলা তোমার মেডিকেল সায়েন্সে ব্রাঞ্চ আছে, ততগুলা অ্যানাস্থেসিয়ার ব্রাঞ্চ হওয়া উচিত। এবং তুমি যদি কোয়ালিটি কেয়ার দিতে চাও, ওই সুপার স্পেশালিটির ইন্টেনসিভ কেয়ার এরিয়া হওয়া উচিত। তার মানে এত আমার ম্যান পাওয়ার দরকার। অতএব এখানে কয়জন অ্যানাস্থেসিওলজিস্ট আছে এটা তো খুবই নগণ্য। কয়জন ইন্টেনসিভিস্ট আছে এটা তো খুবই নগণ্য। তুমি জানো বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ইন্টেনসিভিস্টের সংখ্যা কতজন এখন? সম্ভবত ২০০-২৫০ র কাছাকাছি। তোমার এস্টিমেশন তো অনেক হাই। ও বেশি বলে না, ফেলছি। না, অনেক হাই বলে ফেলছো। ১২০ জন আছে হচ্ছে এমডি ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন পাস করা। এর মধ্যে ধরো যে 50% গভর্নমেন্টের, 50% প্রাইভেট সেক্টর। ওকে। তার মানে মানুষ নাই। অ্যানাস্থেসিওলজিস্টই তুমি যদি বলো, হুম, হুম। তাহলে আচ্ছা তুমি বলো তো যে বাংলাদেশে কতগুলা সরকারি অ্যানাস্থেসিওলজিস্ট আছে বলো তো? সরকারির কথাটা আমি আসলে বলতে পারব না। তবে ফেসবুকে যে অবেদনবিদ যে গ্রুপটা আছে সেখানকার আ সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে আমার কাছে মনে হয়েছে যে ৩,২০০-৩০০ র মতো টোটাল অ্যানেস্থেসিয়ার সংখ্যা। সংখ্যা। তার মানে এই যে দেখো যে আমাদের হাজার ডাক্তার দরকার। সুপার স্পেশালিটি ডাক্তার দরকার। তো সেক্ষেত্রে আপনি আমাদের নাই। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যেটা এটাকে আপনি সুপার স্পেশালিটি সাবজেক্ট হিসেবে বলতে চাচ্ছেন যে ঠিক আছে, অ্যানেস্থেসিয়া যারা করছে তারা ক্রিটিক্যাল কেয়ারে আসুক, বা মেডিসিন যারা করছে, রেসপি যারা করছে তারা ক্রিটিক্যালে আসুক, বা নেফ্রো, পেডি, আ নাকি মানে হোয়াট ইস ইউর থট অ্যাবাউট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন? আসলে তোমার এই প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে আমি ২ দিক থেকে গালি খাবো। ওকে। আমি গালি খাওয়ার রিস্কটা নিয়ে আমি তোমাকে হুম, হুম। বলি। সেটা হচ্ছে আ আমি একজন অ্যানাস্থেসিওলজিস্ট, বাট আমি আমার লাইফ টাইমে কখনো ট্রেনিং এর বাহিরে অ্যানাস্থেসিয়া কোথাও দেই নাই। না প্রাইভেট প্র্যাকটিস করার জন্য, না অ্যাজ এ জব হিসাবে কোথাও জব করি নাই। তার মানে আমার ২ টা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকার পরে আমি অ্যানাস্থেসিয়া করি নাই। ডিপ্লোমা এফসিপিএস থাকার পরে আমি প্র্যাকটিস করি নাই। এরপরে আমি আসলাম এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে। তো এখানে যখন আমি এসে দেখলাম, তখন দেখলাম যে একটা ডাক্তার আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সিস্টেমটা এরকম করে করা যে ওই মেডিকেল কলেজে যেমন আমরা পড়ে আসছি ২ বছর হচ্ছে বেসিক সাবজেক্ট, তারপরে ৩ বছর হচ্ছে ক্লিনিক্যাল। তো পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষাগুলো ওরকম যে আমাকে দেয়া হচ্ছে এমডি ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিগ্রি। তো আমার যে স্টুডেন্টটা মানে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরটা যেটা ডিগ্রিটা কমপ্লিট করতেছে, তাকেও ওরকম বিভিন্ন জায়গায় ঘুরে ট্রেনিংগুলো করতে হচ্ছে। তাকে থিসিস পাঠ করতে হচ্ছে। তাকে বিভিন্ন ইনস্টিটিউটে প্লেসমেন্ট হতে হচ্ছে। আমরা তাদের কোর যে ট্রেনিংটা দরকার, ওই কোর ট্রেনিংটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে। তো যখন আমি কোর ট্রেনিংটা অল্প সময় পাচ্ছি, তার মানে আমি যখন নিজেকে ইনটেনসিভ কেয়ার ফিজিশিয়ান হিসেবে পরিচয় দিচ্ছি, তখন আমার আইসিইউতে কিন্তু সব রোগী আসতেছে। হুম। হয়তোবা আমার ওটা এক্সপোজারই নাই। আমি হয়তোবা আ পলিট্রমা, নিউরোট্রমা আসছে। আমি হয়তোবা নিউরোট্রমা, নিউরো আইসিইউতে, নিউরো অ্যানেস্থেসিয়া আমার এক্সপোজারই নাই। তখন আমার একটু ডিফিকাল্ট হচ্ছে। আমার পলিট্রমা আসছে, আমার ডিফিকাল্ট হচ্ছে। ইভেন দো আমি যদি আ মেডিসিনের যে কেসটা আইসিইউতে ল্যান্ড করতেছে, ওখানে আমার ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। হুম, হুম। কারণ আইসিইউতে কখন আসতেছে? আইসিইউতে তো আমরা রুগী দেখি একদম না, আমরা দেখি ক্রিটিক্যাল। অর্গান। হুম, আমরা হুম। দেখি অর্গান। এক্সাক্টলি। হয় ব্রেইন ফেল করছে, কার্ডিয়াক ফেল করছে কার্ডিওজেনিক শকে, কিডনি ফেল করছে রেনাল শকে, অথবা কার্ডিও রেসপিরেটরি রেনাল মানে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়ে গেলে তখন তো আইসিইউতে হুম, আসতেছে। হুম, হুম। তার মানে আমাকে যদি তুমি বলো যে আপনি জাস্ট ইন্টার্ন পাস করে আসছেন,
আপনি জাস্ট একটা সাবজেক্টে একটা পোস্ট গ্রাজুয়েশন করছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে, আপনাকে এখন এই মাল্টি অর্গান ফেইলিউরের একটা পেশেন্ট ম্যানেজ করতে হবে। রিয়েলি ডিফিকাল্ট না? মানে একদম লজিক্যালি চিন্তা করুন, রিয়েলি ডিফিকাল্ট না? ডেফিনিটলি। তার মানে আমার এখানে এই ইন্টেনসিভিস্ট লাগবে বিভিন্ন সোর্স থেকে। ওকে, যে ছেলেটা আমার মেডিসিনে এফসিপিএস কিংবা এমডি করছে, তাকে যদি আমি আরো কিছু বেসিক ট্রেনিং দিয়ে দিই, সে কিন্তু মেডিসিনের অরিজিন যে কেসগুলো আসতেছে সেটা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। যে ছেলেটা আমার অ্যানাস্থেশিয়াতে এফসিপিএস কিংবা এমডি কিংবা ডিপ্লোমা কমপ্লিট করা আছে, তাকে যদি আমি মেডিসিন রিলেটেড আরো কিছু ট্রেনিং কিংবা আইসিইউ রিলেটেড আরো কিছু বেসিক ট্রেনিং আমি এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ফরম্যাটের মধ্যে দিয়ে করতে পারি, তাইলে কিন্তু সে ওই যে সার্জারি রিলেটেড কেসগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আমার যে ছেলে মেয়েটা পেডিয়াট্রিশিয়ান, তাকে যদি আমি আরো ট্রেনিং করে দিই, সে কিন্তু আপনার পেডিয়াট্রিক ইন্টেনসিভিস্ট হতে পারবে। তো তার মানে যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বেসিক সাবজেক্ট কখনোই আমি বলবো না। ডেফিনেটলি এটা হবে সুপার স্পেশালিটি। আইসিইউ মানে একটা স্পেশাল জায়গা। অতএব এখানে ডাক্তার যে থাকবে তাকে হতে হবে একদম সুপার স্পেশালিস্ট ডক্টর, এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কিংবা ইন্টেনসিভিস্ট টার্মটা এটা সুপার স্পেশালিস্টদের জন্যই রিজার্ভ থাকা উচিত। অ্যাজ এ হোল কাজ চালায় নেওয়ার জন্য যেভাবে চলতেছে নট ব্যাড, আমি বলবো যে হোক, সরাসরি চলে আসছে। কিন্তু তাকে এইম ফিক্সড করতে হবে যে সে কোন ইন্টেনসিভিস্ট হতে চায়। ইন্টেনসিভিস্ট ইজ নট দ্য এমবিবিএস ডাক্তার। ওকে। সামনে কিন্তু সম্ভবত আমরা টপিকটাতে পরে আসবো যে ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কি এখানে আরো সেপারেট শাখা-প্রশাখা হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশে? কারণ কর্পোরেট গুলোতে সম্ভবত আইসিইউ গুলো আলাদা, আলাদা হবে সবকিছু। শোনো, আমরা মানে এই ২০০০ সালের পর থেকে আমরা কিন্তু খুব রেপিড চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। ২০০০ সালে তুমি তোমার লাইফ শুরু করছো নোকিয়া 3300 দিয়ে না? এক্সাক্টলি। অ্যান্টিনাওয়ালা ফোন দিয়ে। আজকে ২০২৫ সালে তুমি কোথায় গেছো? তার মানে প্রতি বছর এটা চেঞ্জ হচ্ছে। আগে একটা সময় বছর চিন্তা করা হতো মানে ১০০ বছর, ২০০ বছর, মুঘল আমল, অমুক আমল, তমুক আমল। ওই ধরো ১৭০০ সালের সায়েন্স আর ১৮০০ সালের সায়েন্স খুব বেশি পার্থক্য ছিল না। কিন্তু এই যে ২০০০ সালের সায়েন্স আর ২০২৫ সালের সায়েন্স খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে না? তো তার মানে কি? তার মানে কি যে তোমার মেডিকেল সায়েন্সটাও অনেক অ্যাডভান্স, অনেক আগায় গেছে, খুব র্যাপিডলি আরো আগায়া যাবে। এবং কেউ যদি মনে করে যে সে এটাকে এক করে রাখবে কিংবা এক জায়গায় থাকবে, থাকবে না। এটা ডেফিনিটলি এটা আলাদা হয়ে যাবে এবং অনেক, 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 অনেক সাব স্পেশালিটি ইন দ্য আমব্রেলা অফ আইসিইউ হয়ে যাবে। এই ক্রিটিক্যাল হবে। কেয়ারে আমাদের দেশে যত প্রোগ্রেস হয়েছে ডেফিনিটলি সরকারি হসপিটালগুলোর তো অবশ্যই অবদান আছে। বাট সম্ভবত বেসরকারি হসপিটালগুলো এবং কর্পোরেট হসপিটালগুলোর অবদান সবচেয়ে বেশি। সম্ভবত বাংলাদেশে যদিও মনে করেন যে বর্তমানে কর্পোরেট হসপিটাল ৪ টা বা ৫ টা আপনি যদি ওভাবে গুনেন তাহলে ঠিক আছে ৫ টা আছে। এখনো আমরা ওভাবে ফ্লারিশ হতে পারি নাই। তাহলে এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যদি বিভিন্নভাবে ভাগ হয় এবং কর্পোরেট হসপিটালগুলো যদি এভাবে বিভিন্নভাবে আইসিইউ গুলোকে ভাগ করে, সরকারিতে এখনো সেভাবে ভাগ হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ সরকারিতে আইসিইউতে পোস্টে হয়তোবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লোকজন এখনো ওভাবে যায়নি অথবা পোস্ট দখল করে আছে, পোস্ট ক্রিয়েট হয়নি। এ ধরনের বহু সমস্যা আমাদের দেশে আছে। হয়তোবা ধীরে, ধীরে নজর পড়বে এগুলোতে। আমি এবার একটু অন্যদিকে আসি। সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যে আমাদের দেশ থেকে প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য ৮ লক্ষ মানুষের তারা হিসাবের মধ্যে যারা আছে ৮ লক্ষ মানুষ তারা দেশের বাইরে যাচ্ছে এবং $5 বিলিয়ন মোটামুটি দেশ থেকে বাইরে চলে যাচ্ছে এবং মোস্ট অফ দ্য মানুষ তারা চলে যাচ্ছে সাধারণত ইন্ডিয়াতে 75%। এখনকার পিকচারটা একটু ভিন্ন। এখন এই যে এই মানুষগুলো দেশের বাইরে চলে যাচ্ছে,
এইটা কি আমাদের জন্য ডিসক্রেডিট নাকি ইটস নরমাল? ১ নাম্বার শোনো, কথা। আমি আমি এটা নিয়ে আলোচনা করলে অনেক আগাইতে হবে, ভেতরে ডিগ ডাউন করতে হবে। তুমি যে একটু আগে বললা যে সরকারিতে আইসিইউ গুলা অত আগায় নাই, হুম, হুম। বেসরকারিতে আগায় গেছে, সাব ডিভিশন হয়ে গেছে। সরকারিতে কেন আমরা পিছায়া পড়লাম? আ এখানে আসলে তোমাকে চিন্তা করতে হবে যে হেলথ সেক্টরে আমাদের বাজেট কত? আমাদের বিছানা কত? হুম, আমাদের হুম। আইসিইউ বেড কত? স্ট্যান্ডার্ড একটা হসপিটাল হওয়া উচিত। তার কত পার্সেন্ট বেড আইসিইউ এর জন্য হবে? মনে করো ঢাকা মেডিকেল কলেজ, ধরো যে ৫,০০০ বেডের ঢাকা মেডিকেল কলেজ। তাহলে এখানে কত বেডের আইসিইউ থাকা উচিত? নাই আমাদের। আমাদের নাই। আ এই কারণে আমরা ওই সাব ডিভিশন গুলা করতে পারতেছি না। আমাদের না আছে স্ট্রাকচার, আ না আছে গভর্নমেন্ট ফ্যাসিলিটেড ডক্টর, না আছে তার লজিস্টিক, মানে কিছুই নাই আমাদের। এ কারণে গভর্নমেন্টে হচ্ছে না। বেসরকারিটা ওই সেন্সে একটু আগায় গেছে, কারণ আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে মানুষের। তো তারা সার্ভিসটা নেয়ার জন্য বেসরকারিতে আসতেছে। যখন বেসরকারিতে আসতেছে, তখন বেসরকারিরা দেখতেছে যে, না, আমরা যদি আলাদা, আলাদা সুপার স্পেশাল সার্ভিস প্রোভাইড করতে পারি, তাহলে তো আমরা ক্লায়েন্ট পাচ্ছি। মানে হুম, হুম। এখানে তো যখন তুমি সেবা নিতে যাচ্ছ, তখন তো তুমি ক্লায়েন্ট, তাই না? এক্সাক্টলি। তখন এজন্য আ তাদের নিজেদের জন্যও সার্ভিস প্রোভাইড করতেছে, মানুষের সেবা পাচ্ছে, বেসরকারিটা আগায়া যাচ্ছে। এবার আসো যে তোমার যে এখানে প্রশ্ন, এখানে বলো। আপনি একটা ভালো জিনিস পয়েন্ট আউট করছেন যে আ বেসরকারি সার্ভিস প্রোভাইড করছে। এখন সার্ভিস প্রোভাইড করছে এবং মানুষ সেটা পারচেজ করতেছে। যার এক্সাক্টলি তাই। পারচেজ করার ক্যাপাসিটি যেরকম সে সেভাবে পারচেজ করছে। সরকারিতে দ্যাটস নট পারচেজ বাট দ্যাটস এ রাইট, এবং এইটা নিয়ে হচ্ছে পলিটিক্যাল দলগুলো বিভিন্ন ধরনের খেলা খেলে যে ফ্রি চিকিৎসা, আমরা ফ্রি চিকিৎসা দিব জনগণকে, দিতে তো পারছে না। আচ্ছা, তো আবার বিদেশে $5 বিলিয়ন চলে যাচ্ছে, ফ্রি চিকিৎসা হচ্ছে না, হুম, কিন্তু হুম, $5 বিলিয়ন হুম। চলে যাচ্ছে। তাহলে এই $5 বিলিয়ন আমাদের বেসরকারি হসপিটালস, কর্পোরেট এবং সরকারি, যেখানে আমাদের দেশে টোটাল জনসংখ্যা আপনি যদি বলেন জনসংখ্যার হিসাবে এবং হসপিটাল বেডের হিসেবে, তাহলে আমাদের প্রতি ১,০০০ মানুষের জন্য হসপিটালের বেড আছে ১ টা একটা। অথবা 0.9, 0.9 অথবা ১ টা। ডাক্তার কয়টা? ডাক্তার হচ্ছে প্রতিটা ১,০০০, আচ্ছা, ১২০০ রোগীর জন্য একটা ডাক্তার। মানে ১২০০ মানুষের জন্য একজন করে ডাক্তার আছে। ১২০০ মানুষের জন্য একজন ডাক্তার। নার্স? নার্স, আমি যেটা সার্চ আউট করে যেটা দেখলাম যে আমাদের দেশের পার্সপেক্টিভে ১,০০০ মানুষের জন্য নার্স আছে সম্ভবত 2 পয়েন্ট, না সরি, 1.3, 1.3। 1.3 নার্সের সংখ্যা। মানে সবকিছু কম এবং WHO রেশিওতে এবং সবকিছু হ্যাঁ, কম। তুমি যদি এখন ইউকেতে নার্সের সংখ্যা আপনার কিন্তু ১০, মানে ১,০০০ সবচেয়ে জনের বেশি। জন্য ১০ জন নার্স। আমাদের যদি এটা WHO এর যে প্রেসক্রিপশন, এটা যদি একটা বেঞ্চমার্ক ধরো, তাহলে এই বেঞ্চমার্ক মানে টার্গেট যদি ধরো, টার্গেটের যেটা আ মানে ওয়ার্ল্ড এভারেজ যেটা, মানে টার্গেট তো একটা আছেই যে ৫ জন ডাক্তার লাগবে, আ ১০ তার ৩ গুণ নার্স লাগবে, তার সমান সংখ্যক বিছানা লাগবে। এটা তো একটা হিসাব আছে। কিন্তু ওয়ার্ল্ড এভারেজ যেটা, আমরা সেখান থেকেও অনেক দূরে আছি আরকি। এবং এর মধ্যে তো গভর্নমেন্ট, প্রাইভেট তো আছে। তুমি তো এটা জানো নিশ্চয়ই যে বাংলাদেশের টোটাল হসপিটাল বেডের সংখ্যা ২,০০,০০০ ও না, ১,৯২,০০০। এর মধ্যে প্রায় ১,০০,০০০ হচ্ছে বেসরকারি খাতে। আর ৯০,০০০-৯২,০০০ হচ্ছে যে গভর্নমেন্ট খাতে। এবং সেই ৯০,০০০ বিছানা দেয়ার জন্য, ডাক্তার সেবা দেয়ার জন্য 1:1 দরকার। মানে ৯০,০০০ ডাক্তার দরকার তোমার হুম, গভর্নমেন্ট লেভেলে। তোমার গভর্নমেন্ট লেভেলে ডাক্তার আছে ২৫,০০০-৩০,০০০। আ নার্স দরকার হচ্ছে ৩ গুণ। তার মানে তোমার ২,৫০,০০০ নার্স দরকার। নার্সের সংখ্যা তো খুবই কম। এরপরে শুধু তো তাই না। এর সাথে যে একটা হসপিটাল চালানোর জন্য আ টেকনোলজিস্ট দরকার, টেকনিশিয়ান দরকার, বায়োমেডিকেলের লোক দরকার, ইঞ্জিনিয়ার দরকার, হসপিটালিটির লোক দরকার। মানে কোনটাই তো নাই। হুম, এনিওয়ে, হুম, হুম। সবকিছু যা চলতেছে এটা হচ্ছে জোড়াতালি দিয়ে চলা, আর সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট এবং একটা ভাওতাবাজি কথা। সরি টু সে, এটা ভাওতাবাজি কথা। এটা সম্ভব না সরকারের পক্ষে একা করা। তুমি জানো বাংলাদেশের মানুষের সংখ্যা তো ২০ কোটি না? ২০ কোটি মানুষ না বাংলাদেশে? হুম, হুম, এক্সাক্টলি। ইউরোপের, আচ্ছা ৩ টা দেশের নাম বলো তুমি। এমনি র‍্যান্ডমলি ৩ টা দেশের নাম বলো আমাকে। আম ফ্রান্স, জার্মানি, ইউকে। ওকে। এই ৩ টা দেশের মানুষের সংখ্যা হিসাব করো তুমি। ৩ টা দেশের মানুষের সংখ্যা হিসাব করলে জার্মানিতে একটু বেশি ৮ কোটি, ইউকেতে ৭ কোটি, আর ফ্রান্সে ৬ কোটি, ইতালিতে ৫ কোটি।
তা ৪-৫টা দেশের মানুষের জনসংখ্যার যা সমষ্টি, তোমার এই ভূখণ্ডের মানুষ তত। তা তুমি যে সবার জন্য শিক্ষা বলো, তোমার বাজেট কি ওই ৪টা কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি যোগ করে যা বাজেট স্বাস্থ্য খাতে, হুম, হুম। তোমার তো জাতীয় বাজেটের চেয়েও ওদের স্বাস্থ্য খাতের বাজেট বেশি। তা তুমি সবার জন্য শিক্ষা কেমনে দেবে? ওটা সম্ভব না, ইম্পসিবল কথাবার্তা। এবার যে পয়েন্টটাতে তুমি নিয়ে গেছো, সেটা হচ্ছে যে আমাদের কত সংখ্যক মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছে। $5 বিলিয়ন একটা তুমি অঙ্ক বললা, যে হুম, অঙ্কটা হুম। দেশের বাইরে স্বাস্থ্যের জন্য পাচার হয়ে চলে যাচ্ছে, স্বাস্থ্যের জন্য চলে যাচ্ছে। এটা কি আসলে একটা ট্রু পিকচার? না, তোমার কি মনে বাংলাদেশ তো হয়? বাংলাদেশে প্রচুর হিসাবের বাইরে আছে, তাই না? বাইরে আছে কেন? আরেকটা অঙ্ক তোমাকে দেই। ওকে। সেটা হচ্ছে যে বাংলাদেশে অলমোস্ট 25% মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপ স্ট্যান্ডার্ড। মানে আমরা হিসাব করি না, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, একদম হায়ার হুম। উচ্চবিত্ত। তো এই যে মধ্যবিত্তর উপরের যে ক্লাসটা, এই ক্লাসটাই প্রায় মানে উচ্চবিত্ত ক্লাসটা, এটাই হচ্ছে 25%। তার মানে এট এ গিভেন পয়েন্ট ৫ কোটি মানুষের স্বাস্থ্য ক্রয় করার ক্যাপাবিলিটি আছে। ইউরোপ স্ট্যান্ডার্ড আছে। এই ৫ কোটি মানুষকে সার্ভ করার জন্য কয়টা হসপিটাল বিছানা আছে? কয়টা ওকে। ডাক্তার আছে? তার কয়টা মানে নার্স আছে? আমরা প্রিপেয়ার্ড না। We are not well prepared at all. আমরা প্রিপেয়ার্ড না। এই ৫ কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, তার কিছুই বাংলাদেশে নাই। অতএব বাংলাদেশের মানুষরে চিকিৎসা নিতে বাইরে যেতে হবে। এবার আসো যে কত সংখ্যায় যাচ্ছে, এই হিসাবের মধ্যে একটা বড় ধরনের ফারাক রয়ে গেছে। তুমি বলতেছো যে টাকার অঙ্কটা তো? টাকার অঙ্কটা হচ্ছে যে ওই ব্যাংকে গিয়ে টাকাটা এনরোল করে নিয়ে চলে যাচ্ছে, সেটার একটা হিসাব, কিংবা ডলার কিনে নিয়ে যাচ্ছে, সেটার একটা হিসাব রয়ে গেছে। কিন্তু চিকিৎসার জন্য যে মানুষটা কলকাতায় যাচ্ছে, টাকা এখান থেকে সমানে হুন্ডি করে পাঠায় দিচ্ছে, ওইটার কোনো হিসাব তুমি পাবা না খুঁজে। সিঙ্গাপুরে যাচ্ছে, এখানেও হুন্ডি হয়, মালয়েশিয়াও হুন্ডি হয়, যে চিকিৎসার জন্য গেছি, ওখানে গিয়ে টাকা লাগতেছে, এখানে অন্য একটা চ্যানেলের মধ্য দিয়ে টাকাটা চলে যাচ্ছে। এটার কোনো হিসাব নাই। তুমি বলতেছো যে ৮ লাখ মানুষ যাচ্ছে হেলথ নিতে, সেবা নিতে। এটা হয়তোবা স্বাস্থ্য নেয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতেছে, তখন তুমি বুঝতে পারতেছো। কিন্তু যে লোকটা হেলথ ট্যুরিজম, মানে হুম। যেটা বলি আমরা, যে টুরিস্ট ভিসায় গিয়ে স্বাস্থ্যসেবা নিয়ে আসতেছে, ওই হিসেব তোমার কাছে নাই। তার মানে এই সংখ্যাটা অনেক। ব্যাপক পরিমাণ টাকা আমরা দেশের বাইরে দিয়ে আসতেছি, শুধু আমাদের এই হেলথ সেক্টরে ইনভেস্টের অভাবের কারণে। সব সেক্টর থেকেই। এটা গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেক্টর, কোনো সেক্টরে কোনো ইনভেস্ট নাই। এই খাতটা একদম অবহেলিত। এখন আমাদের দেশে আপনি যদি বলেন যে ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, তাহলে গভর্নমেন্টের টোটাল জিডিপির 2.3% ইনভেস্ট হয়। আর WHO র রিকমেন্ডেশন হচ্ছে 5% তুমি 5% অ্যাটলিস্ট ইনভেস্ট হতে করো। হবে। তাহলে একটা কিন্তু হিউজ জাম্পের একটা ব্যাপার আছে। ডাবলের বেশি এখানে একটা জাম্পের ব্যাপার আছে। এবং আমরা জানি যে আমাদের সরকার এটা তার জন্য খুবই ডিফিকাল্ট, কারণ ট্যাক্স কালেক্ট করা ভেরি ডিফিকাল্ট আমাদের দেশের পার্সপেক্টিভ। অ্যাবসোলুটলি। তাহলে সেক্ষেত্রে এখানে গভর্নমেন্ট কি করবে? বাট গভর্নমেন্ট তো বলছে ফ্রি চিকিৎসা দিবে। ট্যাক্সের কথাটা শব্দটা যদি উচ্চারণ করলা, তাহলে মানুষের মৌলিক চাহিদা কি? হুম। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ফাইনালি চিকিৎসা। এই তো মৌলিক চাহিদা আমার। তো গভর্নমেন্ট কি, মানে একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি কি আশা করি? যে আমি যখন ক্ষুধায় থাকবো, গভর্নমেন্ট আমাকে অন্ন দেবে। হুম, হুম। আমি যখন বস্ত্রহীন থাকবো, আমি যখন ট্যাক্স দিচ্ছি যেহেতু, কিংবা আমার সারাউন্ডিং যে ধনী সে ট্যাক্স দিচ্ছে, সে মানে অ্যাজ এ সিটিজেন হিসাবে আমাকে বস্ত্র দিবে, বাসস্থানের ব্যবস্থা করবে, শিক্ষার ব্যবস্থা করবে। আমি যখন দেখতেছি যে আমার কোনোটাই গভর্নমেন্ট করলো না, এবং এই সমস্ত কিছু যখন আমি আমার নিজের ক্যাপাবিলিটি থেকে আর্ন করে চলে আসলাম, তখন দেখলাম যে আমার স্বাস্থ্যের বিষয়টা আমার চলে আসলো। তখন আমি গভর্নমেন্টকে আমি ট্যাক্স দেওয়া শুরু করলাম। তো আমি যখন স্বাস্থ্য নিতে গেলাম গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট আমাকে স্বাস্থ্যটাও দিতে পারল না। তার মানে আমাকে এই যে মৌলিক চাহিদা এনশিওর করার জন্য গভর্নমেন্ট আমার কাছে ট্যাক্স নেবে। আমার মৌলিক চাহিদা দেখলাম যে আমার নিজের ক্যাপাবিলিটি থেকে এটা সব অর্জন করতে হচ্ছে। আমাকে গভর্নমেন্ট অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এ পর্যন্ত শিক্ষা হয়তোবা কিছু একটা দিল। এ পর্যন্ত কিছুই দিল না। স্বাস্থ্যের যখন দরকার পড়তেছে, তখন আমাকে কিছু দিতে পারতেছে না। তখন আমি ডিসকারেজ ফিল করি। যে আমি যে আমার ট্যাক্সের পয়সা যায় কই? খুব হুম, হুম। পপুলার টার্ম না আমাদের এক্সাক্টলি। সবার জন্য? হুম, হুম, হুম। আমরা তো ওখানেই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। যে আমার ট্যাক্সের পয়সায় দেশের বাইরে চলে গেল টাকা। আমার ট্যাক্সের পয়সা মেরে দিল। আমার ট্যাক্সের পয়সায় এটা হলো।
তার মানে আমার ট্যাক্সের পয়সা আমার যে মৌলিক চাহিদা এটা কিন্তু ফুলফিল করতেছে না। না, আপনার সরকার তো আপনার ট্যাক্সের পয়সায় অস্ত্র কিনে আপনার উপর গুলি চালাচ্ছে। এই যে এই কনসেপ্টটা যখন আমার কাছে চলে আসলো তখনই হ্যাঁ। তো আমি তো ডিমোটিভেটেড হয়ে গেলাম, আমি ট্যাক্স দেব না। হুম। ওকে, দ্যাটস ফাইন। এবার আসো যে ট্যাক্স দিলেই কি আসলে সবকিছু করা সম্ভব ছিল কিংবা শর্ট টার্মে সম্ভব? শর্ট টার্মে কোনো কিছুই সম্ভব না। এর জন্য দরকার যে সেক্টর ওয়াইজ লং টার্ম প্ল্যান, পরিকল্পনা। হোয়াট ইউ ক্যান ডু, শর্ট টার্মের জন্য তুমি কিছু রেমেডি বের করতে পারো শর্ট টার্মের জন্য। মানে মনে করো যে আ বিদ্যুৎ খাতের শর্ট টার্ম সমস্যা সমাধানের জন্য কুইক রেন্টাল নিয়ে আসলা। হুম, হুম, পরে বুঝতে পারলা এটা একটা বিশাল দুর্নীতির খাত। হুম, এটা রেখে দিলে লং টার্মে কোনো প্ল্যান করলা না। বিষয়টা ওরকম যাতে না হুম, হয়। শর্ট টার্মের জন্য তুমি কিছু করতে পারো। শর্ট টার্মের জন্য তুমি, আমার যেটা এক্সপেরিয়েন্স এই ক্ষুদ্র লাইফে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের প্রচুর হসপিটাল হওয়া উচিত। প্রচুর হসপিটাল হওয়া উচিত। এবং এই হসপিটালগুলা হতে হবে যে আ উম প্রাইভেট সেক্টরে হবে, গভর্নমেন্ট সেটাতে একটু হেল্প করবে। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না হলেও গভর্নমেন্টের যাতে একটু সফট কর্নার থাকে যে ওকে দ্যাটস ফাইন, একটা হসপিটাল হচ্ছে, তাকে আমি কিছু ফিন্যান্স করলাম, তাকে হয়তোবা কিছু জায়গা দিলাম, তাকে একটু ইনসেনটিভ দিলাম যাতে হসপিটাল যে দাঁড়ায়া যায়। আপনি বলছেন যে গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর দ্য হেলথ সেক্টর। এটা ফাইন, ফ্যান্টাস্টিক। কিন্তু আমার মনে মাঝে মধ্যে কোয়েশ্চেন জাগে যে গভর্নমেন্টের হেলথ সেক্টরে ইনভেস্ট করে লাভটা কি? কারণ হেলথ এটা নন সেক্টর তো কোনো প্রোডাক্টিভ খাত না? এক্সাক্টলি নন প্রোডাক্টিভ খাত। আম বড়, বড় যে সমস্ত দেশ আছে তারা গভর্নমেন্ট যখন ইনভেস্ট করছে তখন আল্টিমেটলি যেটা এজড পপুলেশন বা যারা ক্রনিক ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রগুলোতে তারা ইনভেস্ট করছে। আমাদের দেশে ঠিক আছে এনজিও গুলো আসার পরে প্লাস গভর্নমেন্টের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের নিউবর্ন পেশেন্ট যারা বা আমাদের মাদার মানে শ্রেণী মাতৃমৃত্যু হার কমছে, অনেক কমে শিশুদের গেছে, গড়ায়ু শিশু বেড়ে মৃত্যু গেছে, কমে গেছে। এজহল গড়ায়ু বেড়ে এটার গেছে। কারণে কিন্তু একটা ফ্যান্টাস্টিক জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে নিউ জেনারেশনের সংখ্যা বেশি এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ওল্ড ওল্ড জেনারেশনের জেনারেশনের সংখ্যা সংখ্যাটা বেশি, বেশি। নিউ জেনারেশনের সংখ্যা কম। এবং এটা নিয়ে একটা ফ্যান্টাস্টিক একটা আ তত্ত্ব আছে কিন্তু এটা আমি আপনাকে পরে বলব। বাট আ গভর্নমেন্ট কেন হেলথ সেক্টরে তারা ইনভেস্ট করবে? কারণ এটা তো আ গরু পয়দা করছে না, এটা পাট পয়দা করছে না, সিল্ক পয়দা করছে না। সো হোয়াই? আমাদের দেশের আ জন্য। আসলে দেখো যে ১ম কথা হচ্ছে যে এটা তো মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্য সেবা পাওয়া। যখন তুমি রাষ্ট্রের নাগরিক, তোমার মৌলিক অধিকারগুলো রাষ্ট্র প্রোভাইড করবে। এটাই তুমি সিটিজেন হিসাবে ডিজার্ভ করো আরকি। তার মানে গভর্নমেন্টকে এটা করতে হবে। গভর্নমেন্ট বাউন্ড টু ডু ইট। ২ নম্বর হচ্ছে গরিব দেশ। কিভাবে করব? টাকা নাই, সামর্থ্য নাই আমার। ওকে, সামর্থ্য যখনই নেই তখনই প্রশ্নটা আসছে যে তাহলে যাদের সামর্থ্য আছে প্রাইভেট সেক্টরে তাদেরকে একটু কোলাবোরেশন এ নিয়ে আসা। এবং লং টার্মে যেটা মানে লাভ সেটা হচ্ছে যে আমাদের এই সকল উন্নয়নশীল কিংবা মধ্যম উন্নয়ন কান্ট্রিদের জন্য প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ রেভিনিউ দেশে আসে সেইটা আমরা এই সকল সেক্টরে পয়সাটা ড্রেন হয়ে বাইরে চলে যায়। এই যে তুমি বললা যে $5 বিলিয়ন প্রতি বছর চিকিৎসা খাতে মানুষ বাইরে গিয়ে খরচ করে আসতেছে। তার মানে এটা তো সংখ্যায় আরো বেশি আসলে। হুম, হুম। তার মানে তোমার আ এই টাকার একটা অংশ তুমি যদি দেশের মধ্যে রাখতে পারো, তাহলে একটা ইকোসিস্টেম অটোমেটিক্যালি ডেভেলপ করে যাবে। তোমার একটা ৫০০ বেডের হসপিটাল চালানোর জন্য ধরো যে তোমার ২,০০০ আ এমপ্লয়ি দরকার। তার মানে ২,০০০ মানুষের কর্মসংস্থান হয়ে গেল এবং তারা কি হাই অ্যান্ড আ স্কিলড পারসনদের তুমি কর্মসংস্থান করলা। তার মানে এটা একটা সাইকেল হলো না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। ডেফিনিটলি। তোমার আ যদি আ মানে গভর্নমেন্ট কি করতেছে? স্পেশাল ইকোনমিক জোন করে দিয়েছে না? হুম, বিভিন্ন হুম, জায়গায়। হুম, হুম। একদম জেলা থেকে শুরু করছে, বিভাগ শুরু করছে। তারপরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় স্পেশাল ইকোনমিক জোন করছে। ইপিজেড করে ফেলছে। স্বাস্থ্য খাতে কি কোনো ইপিজেড করছে, ইকোনমিক জোন করছে? না। করেনি। গভর্নমেন্টের কি জায়গার অভাব আছে? আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট এটা ইচ্ছা করে নাই যে বেশি মানুষ ইন্ডিয়াতে যাক? আহ মেবি, কারণ আমরা তো ওকে, পরাধীন ছিলাম, বুঝতে পারি নাই। ওকে। এখন যেহেতু স্বাধীন হচ্ছি আমরা হয়তোবা এটা রিভিলড হবে যে কেন আমরা হেলথ সেক্টরে ইচ্ছা করে পঙ্গু করে রাখছি। হুম, তার মানে এই যে তুমি ধরো যে ঢাকার উপকণ্ঠে মানে এই যে ধরো যে পূর্বাচল নতুন ঢাকা হবে বলতেছি। এখানে এত কমার্শিয়াল জোন-টোন আছে। আমরা কি শুনছি কখনো যে পূর্বাচলের এই সেক্টরগুলোর মধ্যে ২০ টা জায়গা আছে যেখানে হসপিটাল করার জন্য রেখে দিয়েছে গভর্নমেন্ট? যদি রেখেই দিয়ে থাকে তাহলে তো রেসিডেন্স হওয়ার আগে তো হসপিটাল হওয়া দরকার ছিল। তাহলে মানুষজন ওই জায়গায় যাইত। তাহলে ওই জায়গাটা পূর্বাচলটা ভায়াবল হতো। করে নাই গভর্নমেন্ট। তার মানে এখনো তো গভর্নমেন্ট এটা করতে পারে যে
হেলথ সেক্টরে বিনিয়োগ আসতে হবে হেলথ সেক্টরে ইনভলভ যারা আছে তাদের মাধ্যমে। কিন্তু তাদের যারা অ্যাজ এ ফিজিশিয়ান আমি যদি এন্টারপ্রেনিউর হতে চাই, আমার তো টাকা নাই। হুম, আমার হুম। একটা হসপিটাল দাঁড় করানোর জন্য তো টাকা নাই। তার মানে আমরা ১০০ জন ডক্টর এক জায়গায় হয়ে গেলাম। বাট ইউ হ্যাভ দ্য কনসেপ্ট যে হসপিটালটা কিরকম হওয়া ডেফিনিটলি। উচিত। কারণ এই কনসেপ্টের মধ্যে ডক্টররা নাই দেখেই তো হেলথ সেক্টর আগায় যাচ্ছে না। হুম, যে টেকনিক্যাল সেক্টরে যে এক্সপার্ট তাকে তো তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে না তোমার সেক্টরটা আগায়া যাবে। এখন তুমি আমার কাছে আসো অ্যাজ এ গভর্নমেন্ট, তুমি আমার কাছে আসো যে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আমার ডিমান্ডটা কি? আমার ডিমান্ড হচ্ছে যে আমি চাই আমার মতো আরো ৫০ জন ডাক্তার আমি করতে পারি। আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি। যে কন্ট্রিবিউশন দিয়ে গভর্নমেন্ট যদি আমাকে কিছু হেল্প করে, কিছু জায়গা দিয়ে, কিছু জমি দিয়ে কিংবা আ মানে স্বল্প সুদে কিংবা যাই বলি না হুম, কেন, হুম। টাকা দিয়ে হসপিটাল দাঁড় করায় দিতে, তাইলে কিন্তু সেক্টরটা দাঁড়ায়া যায়। এটা দাঁড়াতে হবে। কারণ তুমি দেখো যে আ একটা সিম্পল এক্সাম্পল দেখো যে ইন্ডিয়া যেদিন বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করল, তারপরে কিন্তু বাংলাদেশে একটা সাময়িক একটা ক্রাইসিস চলতে লাগলো। এরপরে কিন্তু ওই সেক্টরকে গভর্নমেন্ট ইনসেনটিভ দিল। এখন গ্রাম থেকে শুরু করে নিয়ে কর্পোরেট লেভেল পর্যন্ত খামার গড়ে উঠলো। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম। হুম। তো তুমি এখনো তো এই ঘটনাটাই ঘটছে। এখন গরুর জন্য মনে হয় কেউ মরে যায় না। না, মাংসের অভাবে কেউ মরে যাচ্ছে না, না প্রোটিনের মানে অভাবে মরে যাচ্ছে না। বর্ডারেও কেউ হ্যাঁ, বর্ডার হুম, কিলিং হচ্ছে না। গরু চুরি করতে গিয়ে হুম, বর্ডার হুম, কিলিং হচ্ছে না। তার মানে কি? যে গরু পাচার করতে গিয়ে বর্ডার কিলিং হচ্ছে না এখন। তার মানে কি? যে এখন একটা ক্রাইসিস চলতেছে যে ইন্ডিয়া আমাদের ভিসা রেস্ট্রিকশন করে দিয়েছে। হুম। এটা যে সামনে আরো করবে না তার তো কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা যদি ইন্ডিয়া আমাদের সাথে হস্টাইলিটি শো করতে থাকে, তাহলে তো আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্বয়ংসম্পূর্ণ হতে হবে তখন আমাদের তো বিছানা লাগবে, হসপিটাল না লাগবে, এটা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু লাগবে। আপনার Twitter মানে যেটা এখন X এখানে প্রচুর ভিডিও আছে যে আমি কারো সাথে কোনো শত্রুতা করছি না। বাট এরকম ভিডিও আছে যে ওখানে একজন সম্ভবত পলিটিক্যাল পারসন সে বলছিল যে ওপারের মানুষরা আমাদের সাথে এরকম করে আমরা তাদেরকে কোনো আ চিকিৎসা নাই দিয়ে চিকিৎসায় আ মারবো। হুম, চিকিৎসা সার্ভিস দিব না। সার্ভিস কথা দেব ছিল না। এরকম যে সার্ভিস দিব না। এরকম কিন্তু প্রচুর ভিডিও X এ আছে। আ এবং যদি এরকমই যদি হয়, ঠিক আছে তাহলে এটা আপনি বলছেন যে এটা আমাদের জন্য গুড। ডেফিনিটলি। ওকে। তাহলে গভর্নমেন্টকে এখানে আগায় আসতে হবে এবং আ যারা এন্টারপ্রেনিউর বিশেষ করে আ যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এন্টারপ্রেনিউর তাদেরকে যদি গভর্নমেন্ট সাপোর্ট করে, তাহলে তারা একটা নিজেদের ভিতরে একটা ইন্ডাস্ট্রি দে ক্যান। আ আমি এখানে আরেকটা যেটা একটু করতে চাই সেটা হচ্ছে আমাদের যেটা বিএমইউ যেটা স্পেশালাইজড যে সেন্টার যেটা সাউথ কোরিয়া যেখানে ইনভেস্ট করল সেটা তো এখনো ওপেন হয়নি। এখন এই ধরনের আ এটা কি পসিবল যে ট্রাইল্যাটারাল রিলেশনশিপ লাইক বাইরে থেকে আসছে, গভর্নমেন্টও দিচ্ছে, ওকে, আবার আমরাও ওকে, আসছি। ওকে, ওকে, দ্যাটস ফাইন। এটা গেল হচ্ছে ট্রাইপাড এগ্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে এসে গভর্নমেন্ট হুম, হুম, নেগোশিয়েটের হুম। মাধ্যমে ভূমিকা পালন করবে। তার আগে দেখো যে আমরা তো ন্যাশন বিল্ডিং প্রসেস এর মধ্য দিয়ে আছি। আমরা প্রতিবারই যখন বড় ধরনের একটা ডিজাস্টার হয়ে গেছে, ঠেকে গেছে, তারপরে ওখান থেকে পজিটিভ ডিরেকশন এ পজিটিভ চেঞ্জ গুলো চলে আসছে। তো আমাদের এই রিসেন্ট মানে জুলাই আপরাইজিং এর পরে আমরাও তো অনেকগুলা ক্রাইসিস আমরা ফেস করতেছি। তো এই ক্রাইসিস গুলো এখন যদি আমরা অ্যাড্রেস করি তাহলে দেখব যে আমরা একটা পজিটিভ ডিরেকশন এর দিকে চলে যাচ্ছি। হেলথ সেক্টরের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে ইনসেনটিভ দিতে হবে। আ আ ধরো যে বিভিন্ন হসপিটাল করার জন্য কেন ব্যবসায়ীরা আগায় আসে না? দিস ইজ হুম, আ হুম, ফ্যাক্ট। হুম, তুমি তো হুম। বলতে পারো যে কেন প্রাইভেট সেক্টরকে গভর্নমেন্টের উপরে তাকায় থাকতে হবে? টাকা দাও হসপিটাল করি। থাকতে হবে কেন? যে একজন ব্যবসায়ী, সে তো ব্যবসায়ী। সে যখন ৫০০ বেডের একটা হসপিটাল তৈরি করার জন্য ৳৩,০০০,০০,০০,০০০ বাজেট তার লাগে। সে যখন দেখে যে এই বাজেটটা আমি যদি গার্মেন্টস এ দেই তাহলে আজকে ইনভেস্ট করলে কালকে থেকে আমার রিটার্ন অফ ইনভেস্ট অনেক হাই। তাহলে আমি এখানে কেন দেব? আমি যদি এখানে অন্য যেকোনো একটা ইন্ডাস্ট্রিতে সে যদি টাকাটা খাটায়, তার রিটার্ন অফ ইনভেস্ট অনেক বেশি। তো এজন্য সে এখানে এই খাতে আসছে না। কারণ এটা ঝুঁকিপূর্ণ খাত। লম্বা সময় লাগে। রিটার্ন অফ ইনভেস্ট এর সময় লাগে বেশি। এজন্য আসতেছে না। এবং যারা এই যে ইয়াং যারা ফিজিশিয়ান আছে তারা যদি এন্টারপ্রেনিউর হতে চায় যে আমরা হসপিটাল করব একটা সংঘবদ্ধ গ্রুপ মিলে, তখন সে যখন টাকা আনতে যাচ্ছে, তখন দেখতেছে যে এই যে ডাবল ডিজিটের কর্পোরেট ঋণ নিয়ে হসপিটাল দাঁড়ানো তো সম্ভব না। মানে হাই ট্যাক্স। হাই ট্যাক্স। হাই ট্যাক্স, হাই ইন্টারেস্ট রেটে টাকাটা নিয়ে আসতে হচ্ছে। তার মানে সে ভয় পাচ্ছে। হুম। ২-১ জন যারা করতে গেছে তারা গিয়ে কোলাপস করে গেছে। পারেনি, সাস্টেইন করতে পারেনি। তার মানে এইখানটাতে গভর্নমেন্টের একটা ইনসেনটিভ নিয়ে আসতে হবে। যে কথা বললা যে দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসা, হ্যাঁ, গভর্নমেন্ট ক্যান ডু ইট। গভর্নমেন্ট তো বিভিন্ন খাতে টাকা পয়সা নিয়ে আসে। তাহলে হেলথ সেক্টরকে আ
টাকা কেন নিয়ে আসবে না? সেটা নিয়ে এসে থ্রো প্রপার গাইডেন্সে নীতিমালার মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। যে তোমাকে মনে করো যে তুমি হচ্ছে অ্যানাস্থেসিয়া, আইসিইউ আমরা মিলে একটা ক্রিটিক্যাল কেয়ার একটা হসপিটাল করে ফেললাম। কিংবা একজন মা ও শিশু হসপিটাল করে ফেললো, মা ও শিশু ধরো গাইনি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট বেসড। ইনস্টিটিউট বেস করে ফেললো। তার মানে তাদেরকে টাকা দেবো, নীতিমালা দেবো, তারা এই নীতিমালার মধ্য দিয়ে হসপিটাল পরিচালনা করবে। তখন হবে কি যে আমি যখন ওই হসপিটালে চাকরি করতেছি, আমার যখন কিছু কন্ট্রিবিউশন তো আমারও থাকবে, কন্ট্রিবিউশন আছে, তখন আমি পেশেন্টের প্রতি অনেস্ট হব। তখন আমি আমার ইনস্টিটিউটের প্রতি অনেস্ট হব। তখন এখানে সেবার মানটা বাড়বে। আরেকটা যেটা জিনিস আপনি তো এখানে ট্রাইল্যাটারাল রিলেশনশিপের কথা বললেন যে গভর্নমেন্ট বাইরে থেকে আসছে প্লাস বাংলাদেশের ডক্টর বা ব্যবসায়িক শ্রেণী তারা মিলে হসপিটাল গড়ে তুলছে। তাহলে এখানে একটা বাইরের একটা ইনভলভমেন্ট আসছে এবং বাইরের ইনভলভমেন্ট আসার মানে সেখানে বাইরে থেকে ট্রেইনার এবং ডক্টর তাদেরও আসার সম্ভাবনা থাকে। ডেফিনিটলি। এবং আমার কাছে যেটা মনে হয় আপনি রাজশাহী মেডিকেল, আমি সলিমুল্লাহ মেডিকেল, মানে সরকারি হসপিটালের একটা ভাব কিন্তু আমাদের মধ্যে ছিলই। বাট কর্পোরেটে আসার পর যখন আমরা এখানে বাইরের ডাক্তারদের সাথে কাজ করলাম, আ তাদের অ্যাটিটিউড এবং তাদের সবকিছু এবং একটা কর্পোরেট ভাব এবং কালচার যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর ঢুকে গেছে। সেইটা আমার মনে হয় যে যদি ট্রাইল্যাটারাল রিলেশনশিপ হয়, তখন ডাক্তারদের ভিতরেও ওই অ্যাটিটিউড গুলো ঢুকে যাবে এবং ডেফিনিটলি। সেখানে পেশেন্ট বেনিফিটটা তখন বেশি হবে। ডেফিনিটলি। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে একটা হেলথি কম্পিটিশন তৈরি করে ফেলে দিতে হবে আরকি। তুমি যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ প্রতিযোগিতা হেলথ সেক্টরে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরটা আগায়া যাবে না। তোমার এখন যে কর্পোরেট হসপিটালগুলো আছে আমাদের দেশে, তারা দেখতেছে যে তাদের রোগীর তো অভাব নাই। রোগী তো আসতেছে। অতএব তারা কোয়ালিটি এনশিওর না করেই পার পেয়ে যাচ্ছে। কিন্তু যখন দেখবে তার কম্পিটিটর অনেক, তখন সে কিন্তু কোয়ালিটির দিকে মনোযোগ দেবে। তখন সে আ অল্প খরচে কিভাবে ভালো সেবা দেয়া যায় সেদিকে মনোযোগ দেবে। তখন ওই যে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই কর্পোরেট হসপিটালগুলার ইনভেস্টর যে সে দেখো যে সে কিন্তু হিসাব করতেছে যে তারও আরো তো কয়েকটা ইন্ডাস্ট্রি কিংবা ইনভেস্টমেন্ট আছে। সে হিসাব করে দিচ্ছে ওখানে আমার ৳১,০০০,০০,০০,০০০ পড়ে আছে, ওইটার রিটার্ন অফ ইনভেস্ট এই বছরে এত টাকা। এই হসপিটাল কিংবা হেলথ সেক্টরে আমার এত টাকা ইনভেস্ট হয়েছে, এখানকার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কম। তার মানে ওর তাড়নাটা কাজ করতেছে যে এই হসপিটালের সবার এমপ্লয়ি যারা আছে সবার মধ্যে ওই তাড়নাটা কাজ করছে যে আমার যে ওনার তার এত টাকা ইনভেস্ট, তাকে আমাকে এত টাকা রিটার্ন দিতে হবে আরকি। এই যে একটা তাড়না থেকে আমার সেবার মান কমে যাচ্ছে, টাকা নেয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে কেউ হ্যাপি না। কিন্তু এই জায়গাটাতেই যদি আমার যে মেইন ইনভেস্টর সেটা আ হতে পারে সমবায় ভিত্তিক, যে আমরা অনেকজন মিলে এক জায়গায় হয়ে ডাক্তাররা এখানে ইনভেস্টর, হুম, হুম। ডাক্তাররা এখানে জব করতেছে। আ তখন তো আমাদের ওই যে রিটার্ন যে আসতে হবে হসপিটাল থেকে ওইটা তো আমাদের মুখ্য না। আমি যে টাকা বেতন পাচ্ছি শুধু এই টাকা হলেই হবে আমার। তখন আমার সেবার মান বাড়বে, আমার খরচের পরিমাণ কমবে। তার মানে এই একটা কম্পিটিশন গভর্নমেন্ট ইচ্ছা করলে করে দিতে পারে। আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে যে বাইরে থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হু, হু। এইটা তো আসলে মানে অ্যাজ এ পারসন হিসাবে আ নিয়ে আসা অনেক ক্ষেত্রে টাফ। কিন্তু গভর্নমেন্টের যদি একটা প্রচ্ছন্ন ভূমিকা থাকে এখানে, তখন কিন্তু গভর্নমেন্ট এই নেগোশিয়েটটা করে দিতে পারে। যে কাজটা তুমি একটু আগে বললা যে আ সুপার স্পেশালিটি হসপিটাল যেটা শাহবাগে হু, বিএমইউ হু। এর পাশে, হু, হু। সেটা কিন্তু টাকাটা এভাবেই আসছে। যে টাকা দেয়ার জন্য রেডি আছে। কিন্তু এখানে আমরা ফেল করলাম ম্যানেজমেন্টে। হুম। আমরা ম্যানেজ করতে পারলাম না, এই কারণে হসপিটালটা দাঁড়ায় গেল না। কিন্তু এই যে টাকাও আসতে পারে, শুধু আমাদের ম্যানেজমেন্ট লাগবে। আমাদের আ ম্যানেজমেন্টটা যদি ঠিক করতে পারি, তাহলে টাকা আসবে। আর ইন্টারনালি আমাদের যে স্কিলড পারসন যারা আছে, তারা আরো ইন্টারেস্ট শো করবে এটাতে কাজ করার জন্য। তখন আমার হেলথ সেক্টর দাঁড়ায় যাবে। আনলেস আদারওয়াইজ দাঁড়ায় যাবে না। না, আমি আরেকটু এড টাকা করি। শুধু বাইরে সেটা যেতে, যেতে হচ্ছে থাকবে। যে গভর্নমেন্ট যদি চায় তাহলে যেহেতু গভর্নমেন্টের ভিতরে একটা ব্যাপার আছে যে ক্ষুদ্র ঋণের একটা ব্যাপার আছে। আমি এই গভর্নমেন্টকে শুধু বলছি না, সামনেও যারা আসবে ডেফিনিটলি তারা ক্ষুদ্র ঋণ নিয়ে তারা কাজকর্ম করবে। আ বাট যারা প্রাইভেট প্র্যাকটিস করছে, যাদের একটা চেম্বার আছে, তাদেরকেও কিন্তু ক্ষুদ্র ঋণের একটা ব্যবস্থা করলে তারা নিজেদের চেম্বারগুলোকে বা অনেক ছোটবেলা থেকে তারা এই জিনিসগুলো গড়ে তুলতে পারে। আমি আ একদম এ এগ লাস্টে এগ এক্সাক্টলি তাই। ওকে। আমি একদম লাস্টে আপনাকে একটা জিনিস বলব। সেটা হচ্ছে যে ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রি যেগুলা, সেগুলোতে আগামী ১ দশকের ভিতরে প্রচুর পরিমাণে ডাক্তার অবসরে চলে যাবে। এবং নিউ জেনারেশনের সংখ্যা কম। কারণ তাদের জনসংখ্যা কম জনসংখ্যা এবং কম। তারা মেডিকেল সায়েন্স পড়তে চাচ্ছে না বিকজ তাদের খরচ অনেক বেশি এবং অনেক লোন তাদেরকে করতে হয়।
এখানে একটা বিশাল কর্মসংস্থানের একটা পসিবিলিটি আছে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্ট যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে যে আগামী ১৫ বছরে আমরা আমাদের মেডিকেল স্টুডেন্টের সংখ্যা আরো বাড়াবো। আমাদের একটা রং কনসেপ্ট আছে। আমি বলব যে আমাদের অনেক মেডিকেল medical স্টুডেন্ট পাস করে বেরোচ্ছে। মোটেই না, মোটেই না। দিস ইজ টোটালি রং কনসেপ্ট। This is the manpower. এক্সাক্টলি ম্যান পাওয়ার। I will export it. আমাদের এক্সাক্টলি যেরকম ফিলিপাইন্স, যেরকম নার্সিং হোল কিউবা। ইন্ডাস্ট্রি ফিলিপাইন নার্সিং দিচ্ছে, কিউবা ডাক্তার দিচ্ছে সারা পৃথিবীতে। এক্সাক্টলি। তো এই ধরনের একটা ইন্ডাস্ট্রি আমার মনে হয় যে ইট ইজ পসিবল আমাদের দেশে গড়ে তোলা। এক্স্যাক্টলি পসিবল। এবং এখানে দেখো যে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড মেডিকেল ফেডারেশন নাকি একটা আছে না, কি ওইটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন, ওইটার কিন্তু বাংলাদেশের রিকগনিশন পায় নাই, শুধু পায়নি পলিসির কারণে। তার মানে বাংলাদেশের পলিসিটা চেঞ্জ করতে হবে, করে যে ডাক্তারগুলো তৈরি হচ্ছে সেগুলোকে এক্সপোর্ট করতে হবে। এক্স্যাক্টলি একটা গেল, অ্যাক্রিডিটেশন আনতেই হবে। অ্যাক্রিডিটেশন আনতেই হবে। ২ নাম্বার হলো যে আমরা যদিও বলি যে আমরা ইউকে কিংবা এই কারিকুলামগুলো ফলো করি, আমরা 100% ফলো করতে পারি না। ফলো যদি করতে পারতাম তাহলে আমাদের লাইসেন্সিং এক্সামে এত ঝামেলা হতো না। আমরা সরাসরি ওদের লাইসেন্সিং এক্সামে পাস করে পারতাম এবং আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা সরাসরি ওখানে গিয়ে জব পাইত, তাই না? কমপ্লিট আমরা ম্যান আমরা পাওয়ার। আমরা এটা করতে পারি আর কি, যে একদম প্রোডাক্টিভ ম্যান পাওয়ার আমি সরাসরি এক্সপোর্ট করতে পারলাম। ওই ডক্টরকে আর বিভিন্ন লাইসেন্সিং পরীক্ষার বাধায় পিছায়া পড়তে হলো না আর কি। ফাইনালি আমি যদি বলো যে আমি কিভাবে ভবিষ্যতের হেলথ সেক্টর দেখতে চাই, আমি ভবিষ্যতের হেলথ সেক্টর দেখতে চাই যে বাংলাদেশে অনেকগুলা পাবলিক প্রাইভেট কিংবা কর্পোরেট কিংবা আরো বড় বড় হসপিটাল হবে। সেই হসপিটালগুলা এটা চাইলেও হবে, না চাইলেও হবে, হতে হবে আর কি। আমরা যদি সার্ভাইভ করতে চাই হতে হবে। এই হসপিটালগুলো হবে, কিছু আসবে ফরেন ডিরেক্ট ইনভেস্ট আসবে, কিছু গভর্নমেন্ট নেগোশিয়েটেড ইনভেস্ট আসবে, কিছু বাংলাদেশ থেকেই। এই যে কোভিডের সময়ে অনেক শিল্পপতিদের সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা যখন দেশের বাইরে যেতে পারছে না চিকিৎসার জন্য, তখন তাদের একটা সফট কর্নার আছে, না হেলথ সেক্টর হসপিটাল বানাতে হবে একটা। তার মানে এখান থেকেও কিছু ইনভেস্ট আসবে, হসপিটাল তৈরি হবে। তো আমি চাবো যে এই হসপিটালগুলোর মধ্যে এমন কিছু হসপিটাল হওয়া যেখানে কিছু হাই এন্ড মেডিকেল ট্রিটমেন্ট হবে। আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টের হাই এন্ড ট্রিটমেন্টটা এনশিওর করতে পারিনি। তোমার ওই যে শুরুর যেটা বললা, যে শুরুর যে কনভারসেশন শুরু করলা, যে এই টেকনোলজিগুলো বাংলাদেশে নাই, ওই টেকনোলজিগুলো বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে রোবোটিক আসতে হবে, বাংলাদেশে ট্রান্সপ্লান্ট সার্জারি হতে হবে, প্রচুর ট্রান্সপ্লান্ট সার্জারি হতে হবে। তুমি দেখো যে সিম্পল একটা কিডনি ডায়ালাইসিস করার জন্য বাংলাদেশে যতগুলা মেশিন আছে, এই মেশিন সবগুলা যদি রাত দিন ২৪ ঘন্টা চলে, তবুও যতগুলা মানুষের ডায়ালাইসিস করা দরকার ওটা দিতে পারবে না। কারণ অনেক মানুষ ডায়ালাইসিস না পেয়ে মরে যাচ্ছে স্রেফ। এবং গ্রামে গঞ্জে এখনো হাত পা চোখ মুখ ফুলে কিডনি ফেলে মানুষ মরে যাচ্ছে, ডায়ালাইসিস সুবিধাই তার পাচ্ছে না। তার মানে এই একটা যে সুবিধা পাচ্ছে তার কষ্টটা দেখো, যে কিছুই যদি না কস্ট হিসাব করো তুমি, তাও সপ্তাহে তার জন্য মিনিমাম ১০,০০০ টাকা লাগে ৩টা ডায়ালাইসিস করতে। বছরে কত ৫২ সপ্তাহ, ৫.৫ লাখ টাকা। এবং তাকে আনা নেয়া, হসপিটালে থাকা যাওয়া, তার মানে একটা হরিবল লাইফ। তার মানে ধরো যে ৭-৮ লাখ টাকা তাকে একটা বছর সার্ভাইভ করার জন্য খরচ করতে হচ্ছে। তুমি যদি তাকে কিডনিটা ট্রান্সপ্লান্ট করে দাও, ২ লাখ টাকা খরচ করো, ৩ লাখ টাকা খরচ করো, ট্রান্সপ্লান্ট করে দাও, সে কিন্তু সে যে আর যে ১০ বছর বাঁচবে, ১০ বছরে তার তো ৭০-৮০ লাখ টাকা খরচ করতে হচ্ছে না। আমি আপনাকে আরেকটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলি যে ইন্ডিয়াতে মোর দ্যান 5,000 রেনাল ট্রান্সপ্লান্ট হচ্ছে পার ইয়ার। আর আমাদের এখানে ৪০০ কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। তুমি ইন্ডিয়াতে ধরো যে অনেক বড় কান্ট্রি, তাও সংখ্যানুপাতে কম। তুমি এই পাশের দেশ পাকিস্তানে দেখো যে কত ট্রান্সপ্লান্ট হচ্ছে বছরে। তুমি শ্রীলঙ্কায় যাও, কত ট্রান্সপ্লান্ট হচ্ছে বছরে। তুমি সিঙ্গাপুরের ওদের বাইরে থেকে যারা যায় তারা তো হিসাব বাদ, ওদের নিজস্ব রেসিডেন্টের জন্য কত ট্রান্সপ্লান্ট হচ্ছে। টার্কিতে যাও, কত ট্রান্সপ্লান্ট হচ্ছে। ট্রান্সপ্লান্ট শুড বি আওয়ার নেক্সট প্রজেক্ট ডেফিনিটলি। এবং এটা হতে হবে, তা না হলে কি হচ্ছে, ওই যে তুমি যে বললা যে আমি ফরেন মানি মানে দেশে নিয়ে আসবো, কিংবা আমি দেশে থেকে চিকিৎসার নামে অর্থ পাচার হতে দেবো না, তখন তো তোমাকে এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল করতে হবে। তুমি জানো যে কয়েকদিন আগে আমাদের অনকোলজির একটা ডে ছিল আর কি, ওয়ার্ল্ড অনকোলজি অ্যাওয়ারনেস ডে। তো ওই ডেতে যখন প্রেজেন্ট করলো ওরা ডেটা, তখন দেখলাম যে বাংলাদেশের যতগুলা এই রেডিয়েশন মেশিন মানে লিনাক আছে, এই সবগুলা মেশিন যদি রাউন্ড দ্য ক্লক চলতে থাকে ফাংশনিং মেশিন, তাও পেশেন্টের ওয়েটিং লিস্ট হবে ১ বছর থেকে ১.৫ বছর সিরিয়াল পেতেই। তার মানে অনেক পেশেন্ট তারা রেডিওথেরাপি নেওয়ার সুযোগই পাচ্ছে না, মারা যাচ্ছে। তার মানে কি আমরা কোথায় পড়ে আছি? অনকোলজিতে আমরা একেবারেই পিছায়,
তার মানে একেবারেই আমাদের বুঝছি। অঙ্কো সার্জারির জন্য হাই এন্ড সেন্টার লাগবে, হুম, হুম। ট্রান্সপ্লান্টের জন্য হাই এন্ড সেন্টার লাগবে, ক্রিটিক্যাল কেয়ারের জন্য হাই এন্ড সেন্টার লাগবে, আমার এমার্জেন্সি ট্রমা অ্যাক্সিডেন্টের জন্য হাই এন্ড সেন্টার লাগবে, আমার কার্ডিয়াকের জন্য কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট ডিভাইসের জন্য হাই এন্ড সেন্টার লাগবে। এই হাই এন্ড সেন্টার আমাদের একটাও নেই। আমাদের আছে হসপিটাল, হসপিটাল, হসপিটাল। হসপিটালের মধ্যে কি আছে আমরা নিজেরাই জানি না। We বিল্ডিংটা have to আছে। move forward. We have to move ওকে। forward. This is my final message to you, Architect. থ্যাংক ইউ জাফির ভাই। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। I think in the health sector we will move forward. হয়তোবা ৫ বছরে না ১০ বছর বা ১৫ বছরে it is possible. তোমাকে অনেক ধন্যবাদ যে আজকে তুমি আমাকে ডাকছো এখানে। সেটাই আমাদের কথা বলতে হবে। আমরা যারা ভেতরে আছি তারা তো আমাদের সমস্যাগুলো বুঝতে পারছি। এখন যেহেতু আমাদের কথা বলার প্ল্যাটফর্ম অনেক আছে, আমরা বলতে থাকবো, বলতে থাকবো, বলতে থাকবো, চেঞ্জ উইল কাম। ওকে, থ্যাংক ইনশাআল্লাহ। ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।